মার্কের কম আসলে আমরা হলো থার্ড ক্লাসে বা থার্ড সেশনে কিন্তু সবাইকে আমরা সুযোগ নাও দিতে পারি। তো এই কারণে একটু আপনাদের সবাইকে সিরিয়াস হইতে হবে, যাতে প্রথম অ্যাসাইনমেন্টটা যদি কারো একটু খারাপ হয়, সেকেন্ড যে অ্যাসাইনমেন্ট হবে বা আজকে যে ক্লাস রেসপন্সিভ বা পার্টিসিপেশনের আপনারা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবেন। যেহেতু শনিবার আমরা আমাদের মূল উদ্দেশ্য কিন্তু শনিবারে যাতে আপনারা ফুল কনসেপ্ট বা ফুল ইন্টেনশন দিয়ে যাতে আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন। এই কারণে কিন্তু শনিবারে সবার মোটামুটি একটু কম ইয়ে থাকে, কাজের অফিসিয়াল কাজের বা পার্সোনাল কাজের একদম থাকে। তো আমরা কিন্তু আপনাদের কতটুকু মনোযোগ দিচ্ছে সেটাও কিন্তু মাঝে মধ্যে আমরা চেক করতে পারি। হ্যাঁ। তো এই কারণে সবার কাছে অনুরোধ যে অবশ্যই নোট করে রাখবেন। ক্লাসে কোনো কিছু যদি প্রশ্ন থাকে, প্রশ্ন আপনি কাগজে নোট রাখেন বা কিপ নোটে রাখেন গুগলে রেখে, প্রশ্ন উত্তর পর্ব যখন হবে সেখানে প্রশ্ন করবেন। পাশাপাশি আজকের ক্লাসটা কিন্তু আজকে এখানে ক্লিয়ার হয়ে ক্লাস থেকে বের হয়ে যাবে। কারণ এই ক্লাসটা তো আর সেকেন্ড বার হবে না, দ্বিতীয়বার হবে না। তো যাই হোক, সবাইকে আমি আবার অনুরোধ করতেছি সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা অংশগ্রহণ করেন। পাশাপাশি কোনো প্রশ্ন থাকলে সেটা নোট করবেন, এবং অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে, প্রথম অ্যাসাইনমেন্ট এবং সেকেন্ড অ্যাসাইনমেন্ট দুটো অ্যাসাইনমেন্টে যাতে আপনার মার্কটা যোগ হয়ে থার্ড ক্লাসে আপনি যেতে পারেন, সেই চেষ্টাটা আপনারা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আমি রিকোয়েস্ট করি আহ জনাব মুস্তাফিজ ভাইকে আপনার সেকেন্ড ক্লাসটা যদি আপনি কাইন্ডলি শুরু করেন। আচ্ছা, আমি শেয়ার করেছি, শেয়ারটা কি দেখা যাচ্ছে মিঠু? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এটা কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। ভেরি গুড। তো আসসালামু আলাইকুম। তো সবাইকে সুপ্রভাত, সকালবেলা। এটা একটা ভালো যে সকালবেলা আমি ক্লাসটা নিতে পারছি, সবার একেবারে ফ্রেশ মাইন্ড থাকবে, তারা হয়তো কিছুটা ধরতে সুবিধা হবে। তো মিঠু যে কথাটা বললো সেই কথাটা হলো যে আসলে আপনাদেরকে একটু অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় যে আপনাদের আসলে প্র্যাকটিস করার জন্য। আমি তো 2 বছর পরে আসছি, 2 বছর আপনার পরেও এগুলি আমি ধরেন আমি হয়তো 10% আয়ত্ত করতে পারছি। 10%ও আমি বলতে পারি কিনা আমি এখনো পর্যন্ত জানি না। তো আরও 90%। সো আপনারা যদি শুধু খালি দেখেনি, ঠিক আছে, তো আপনাদের আসলে এটা কোনো কাজে লাগবে না। আপনারা যারা জেনুইনলি আসলে আহ, এই মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, তারা একটু আমরা যে টাস্কগুলো দিই সেই টাস্কগুলো নিয়ে একটু প্লে করেন। ঠিক আছে, আপনারা একটু প্লে করেন। আমি সাধ্যমতো চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর জন্য, আমার যতটুকু নলেজ আছে যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের সহযোগিতা আসলে একান্তই কাম্য। কারণ আপনারা যদি জিনিসটা যদি আমাকে সহযোগিতা না করেন, আসলে এটার আসলে আউটপুটটা আসলে জিরো হবে। ঠিক আছে, সো এখান থেকে আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট 10 থেকে 15টা ছেলে বের হোক, যারা আসলে জিনিসগুলো জানবে। ঠিক আছে, সো আপনাদের প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, আপনারা হয়তো সারাদিন কাজ করেন, সময় পান না, কিন্তু একটা পার্টিকুলার টাইমে আপনারা ওই টাইমটা ইউজ করেন এই ডাটাগুলো নিয়ে প্লে করার জন্য। তো ঠিক আছে, আজকের সেশনটা একটু মোর আপনার আহ, আহ, আপনার কোড ইন্টেন্সিভ। সো আমি আজকে একটু, Recording stopped. ইটস এ কোড ইন্টেন্সিভ ট্রেনিং। সো আমাকে আজকে একটু একটু কোডে ঢুকে যেতে হবে। ঠিক আছে, Recording in progress. তো আমি একটু চেষ্টা করব আহ, আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য যে কিভাবে আসলে এই মেশিন লার্নিং গুলো আসলে ফ্রেমিং করা হয়। ঠিক আছে, তো আহ, এখানে আহ, কিছু মেশিন লার্নিংটা কি একটা ছোট্ট প্রবলেম থেকে আমি আরম্ভ করব, সেই ছোট্ট প্রবলেমটা থেকে আমি আস্তে আস্তে কিভাবে এই জিনিসটাকে আপনার ডিপ্লয় করা হয়, ডিপ্লয় পর্যন্ত আমি যাব, যাতে আপনারা একটা সবার একটা ওভারভিউ হয় যে আসলে আমাদের কি কাজ করা উচিত। তারপরে আমি কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব, স্ট্যাটিস্টিক্যাল, যে আমার প্রত্যেকটা সেশনেই আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনাদেরকে একটু শিখাবো। কারণ আপনার এই মেশিন লার্নিং এর আপনার 50% হলো আপনার স্ট্যাটিস্টিক্স আর 50% হলো কোড। ঠিক আছে, টেকনোলজি। সো এটা যদি আপনারা না জানেন তাহলে তো আপনারা জিনিসটা টোটালি অনুধাবন করতে পারবেন না। তো আমরা আসলে আহ, একটা মেশিন লার্নিংকে কিভাবে, একটা প্রবলেমকে আমরা কিভাবে ফ্রেমিং করি, হ্যাঁ, সেটা আমি আগে একটু আসি। তো ধরে না যে আমার একটা ডেটা আছে,
একটা ডিস্ট্রিক্টের ডেটা আছে, ওখানে আপনার বিভিন্ন ধরনের আপনার আহ, আহ, বাড়ির ইনফরমেশন আছে, ঠিক আছে। তো এখন আহ, যে যেই অ্যাকচুয়ালি এই ইনভেস্টর কোম্পানির যে মালিক, সে চিন্তা করে যে আমি আহ, আসলে মেশিন লার্নিং নিয়ে আমি এই ডাটাটা নিয়ে আসলে কি করব, তার মানে আমার তার বিজনেস অবজেক্টিভটা কি। বিজনেস অবজেক্টিভটা একটা মেশিন লার্নিং মডেল বের করা, ঠিক আছে। সো এই মেশিন লার্নিং মডেল যদি আমি তৈরি করি, তাইলে কি আমার বিজনেস অবজেক্টিভটা ফুলফিল হবে। আহ, তারপরে হলো যে আমি আসলে এই মেশিন লার্নিং মডেলটা আমি কিভাবে ইউজ করব, ঠিক আছে। সো আমি একটা রিয়েল এস্টেট ডাটাবেজ নিয়েছি। সেই রিয়েল এস্টেট ডাটাবেজের উপরে আমি আসলে আপনাদের একটু অ্যানালাইসিসটা দেখাবো। তো এইখানে হলো যে আপনার যে কিছু ডিস্ট্রিক্ট দেখেন, চিত্রটার মধ্যে কিছু একটা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে আপনার কিছু ডেটা আসতেছে, ঠিক আছে। সো এই ডিস্ট্রিক্ট প্রাইসিং, সো এখানে আমি একটা মডেল তৈরি করছি। এই মডেল তৈরি করে এই মডেলটা আমাকে কি করতেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট আপনার রিয়েল এস্টেটের আপনার প্রাইস প্রেডিকশন করতেছে। তো এই প্রাইস প্রেডিকশন করে আপনার ওইটার উপরে আবার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস হচ্ছে, যে আসলে আপনার যে প্রেডিকশন প্রাইসটা দিচ্ছে সেটার উপর আসলে আমাদের অ্যানালাইসিস করে তারা চিন্তা করতেছে যে তারা ইনভেস্টমেন্টে যাবে। সো তাহলে দেখা যাচ্ছে যে আপনার একটা বিজনেস অবজেক্টিভ আছে, ঠিক আছে। তারপরে আপনার একটা আউটপুট মেশিন লার্নিং মডেল আছে, যেখানে আপনার আহ, যে হাউস ভ্যালুটা বা হাউস প্রাইসটা যে প্রেডিকশন করতেছে। এবং আহ, তাহলে তারপরে সে বলতেছে তাহলে হোয়াট ডাজ দ্য কারেন্ট সলিউশন লুক লাইক, তাহলে কিভাবে জিনিসটা হবে, আমি যদি ইনভেস্টমেন্ট করব তাহলে কিভাবে আমি ইনভেস্টমেন্ট করবো। সো লিস্টিং হাউস প্রাইসেস আর কারেন্টলি এস্টিমেটেড বাই অ্যান এক্সপার্ট ইউজিং কমপ্লেক্স রুল, দিস ইজ কস্টলি অ্যান্ড টাইম। তো সেখানে তারা আবার অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করে তারা যাবে। তো যখনই আমরা একটা প্রবলেম ফ্রেমিং করি, তখন আহ, এই যারা আসলে মেশিন লার্নিং নিয়ে কাজ করবে তাদের মনে আসলে স্বভাবতই কিছু প্রশ্ন আসে, যে আমরা কি দিয়ে করবো আর কি। তো এটা কি সুপারভাইজ, আনসুপারভাইজ, রেইনফোর্সমেন্ট, হোয়াট ইজ ইট। এগুলি সম্বন্ধে গত ক্লাসে আমি আপনাদেরকে পড়িয়েছি। সো এই প্রবলেমটা থেকে, যেহেতু এখানে আপনার লেভেল ডাটা আছে, সো এখানে আমি ক্লিয়ারলি বলতেছি এটা একটা সুপারভাইজ টাস্ক। তারপরে প্রশ্নটা আছে এটা কি ক্লাসিফিকেশন কিনা, রিগ্রেশন কিনা, বা অন্য কোনো কিছু কিনা। সো এটা একটা রিগ্রেশন টাস্ক, কারণ এখানে আমাকে একটা ভ্যালু প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে এটা কি ব্যাচ লার্নিং না অনলাইন লার্নিং। সো এটা একটা ব্যাচ লার্নিং, কারণ আমাদের এই ডেটাটা আমরা ব্যাচ আকারে এটা কন্টিনিউয়াসলি ইনপুট হবে না। তারপরে প্রশ্ন হলো আমার যে এই যে আমি যে আপনার ইয়েটা করলাম, আমি যে আপনার মডেলটা বানালাম, তাহলে এই মডেলটার পারফরমেন্স মেজার করতে হবে। তো এই পারফরমেন্স মেজার করার জন্য প্রথম যে বেসিক যে জিনিসটা আমরা ইউজ করি সেটা হলো যে রুট মিন স্কোয়ার এরর। সো এটা হলো যে আপনার রুট মিন স্কোয়ার এররটা হলো যে আপনার রিগ্রেশনের আপনার পারফরমেন্স মেজারের জন্য ব্যবহৃত হয়। কি করে আপনার এটা অ্যাকচুয়ালি যে প্রেডিক্টেড ভ্যালু আছে আর যে অ্যাকচুয়াল ভ্যালু আছে, ঠিক আছে, যে সেটার মধ্যে আপনার অ্যাভারেজ এররটা খুঁজে বের করে, ঠিক আছে। মানে হিসাবটা হলো যে মেজার্স দ্য অ্যাভারেজ এরর বিটুইন প্রেডিক্টেড অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালুজ অ্যাক্রস অল দ্য ডাটা পয়েন্টস, ঠিক আছে। পুরো ডাটা পয়েন্টের মধ্যে সে এটা বের করে। তো Recording stopped. তো আমাদের যত লোয়ার এই রুট মিন স্কোয়ার যেটা এরর যেটা, এটা যত লোয়ার হবে, এটা আহ, ইয়ে করতে হবে যে আমাদের মডেল ফিটটা তত ভালো হয়েছে। আচ্ছা, ইয়েটা বন্ধ হয়ে গেছে, রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমাকে বললো যে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। সো ভাই ওই যে হোস্ট যে সে ডিসকানেক্ট হয়ে গেল, মানে হোস্ট ডিসকানেক্ট হয়ে গেলে একটু নেটওয়ার্কের কারণে ইয়ে হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক এটা স্টার্ট হবে আসলে। ওকে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যে কোনো একটা মডেল বানালে সেই মডেলের আপনার পারফরমেন্সটা আমরা এই আরএমএসি যেটা আছে সেই আরএমএসি দিয়ে আমরা আসলে মেজার করি।
তো ধরেন এখন আপনি আমি যদি এখন আহ, অঙ্ক করি, ঠিক আছে, আমি যদি এখন অঙ্ক করি তাহলে জিনিসটা কিভাবে আরএমএসি আসলে ক্যালকুলেশন করা হয়, যে আমার কিছু প্রেডিক্টেড ভ্যালু আছে, এই বাম দিকের ভ্যালুগুলো, আমার কিছু অবজার্ভ ভ্যালু ডাটা পয়েন্ট আছে, যে আমার 5টা প্রেডিক্টেড ভ্যালু, 5টা অবজার্ভ ডাটা পয়েন্ট আছে। তো এই দুটার সাথে দেখেন আমি ওই যে ক্যালকুলেশন করছি 1/5 মানে 5টা ডাটা পয়েন্ট, এবং আপনার প্রেডিক্টেড বিয়োগ আপনার অ্যাকচুয়াল ইন্টু স্কোয়ার ইন্টু রুট, সো 118। সো এই যে আমি পারফরমেন্সটা বের করলাম, এটা হলো যে আমার 118। এইটাই হলো যে আমি যেই মডেলটা বের করবো সেই মডেলের পারফরমেন্স, একটা রিগ্রেশন মডেলের পারফরমেন্স বের করা হয়। তারপর হলো গেটিং দ্য ডাটা, কিভাবে আসলে আমি ডাটাটা ইয়ে করি। তো দেখেন আমরা এখানে একটা ডেটা সেট নিয়েছি, ক্যালিফোর্নিয়া হাউজিং ডেটা সেট। সো এই এই ডাটাটা নিয়ে আসলে আমরা আহ, কথা বলবো আজকে। Recording in progress. তো এই ডাটাটার মধ্যে আপনার পপুলেশন আছে, মিডিয়ান ইনকাম আছে, তারপরে মিডিয়ান হাউজিং ভ্যালু আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো কি, টু প্রেডিক্ট দ্য মিডিয়ান হাউজিং ভ্যালু অফ এনি ডিস্ট্রিক্ট, যে কোনো একটা ডিস্ট্রিক্টের আমরা হাউজিং ভ্যালুটা বের করবো। সো এই যে দেখেন ডাটাটা আমি নিয়েছি যে 20,640টা এন্ট্রি আছে। তো প্রত্যেকটা এন্ট্রি আসলে বলতেছে যে এক একটা ডিস্ট্রিক্টের এন্ট্রি। তো এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাটিটিউড আছে, তারপরে একটা হাউজের এইজ আছে, ঠিক আছে। তো এখানে কিছু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে, যে এই বাড়িটা কি আপনার আহ, সমুদ্রের ধারে কিনা বা মাঝে কিনা, বিভিন্ন ধরনের ক্যাটাগরিক্যাল ভেরি আছে। তো এরকম 10টা অ্যাট্রিবিউট আছে, এই 10টা অ্যাট্রিবিউট নিয়ে আমাদের একটা ডাটা পেয়েছি, যেখানে 20,640টা এন্ট্রি আছে। তো এটা একটা পাইথন কোড, যে পাইথন কোডের মাধ্যমে আমি আসলে এই হাউজিং ডট সিএসভি ফাইলটা আছে, সেই হাউজিং ডট সিএসভি ফাইলটা আমি ইম্পোর্ট করতেছি, ঠিক আছে। তারপরে আমাদের আসলে দেখেন আমি একেবারে আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আসলে একটা ডেটা আপনার অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা ফলো করেন, তাহলে আপনাদের এটা আপনারা ভবিষ্যতে ভালো এমএল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হতে পারবেন, ঠিক আছে। এমএল ইঞ্জিনিয়ারিং মিনস, ডাজ নট মিন যে আপনি শুধু খালি একটা মডেল বানায় বলে দিবেন। আপনাকে অ্যানালাইসিসটা, ডেটা অ্যানালাইসিসটা আপনাকে শো করতে হবে, ক্লায়েন্টকে দেখাইতে হবে, ক্লায়েন্টকে বুঝাইতে হবে, ঠিক আছে। এখানে কোনো হিডেন কিছু নাই। আপনি যদি ক্লায়েন্টকে যদি বুঝাতে না পারেন, তাহলে সে আসলে ওটা নিবে না। সো আমি প্রথমে হাউজিং ডাটাটা আমি লোড করলাম, লোড করে তার হেডটা দেখলাম, হেডটা দেখে আমি যে তার ডাটাগুলো কি আছে, সেই যে হেডের ডাটাগুলো আমি দেখলাম, দেখে তারপরে দেখেন আমি তার একটা ইনফরমেশন নিলাম, ইনফো। তো স্ট্যাটিস্টিক্যাল এখন ইনফরমেশনগুলো আমি বের করতেছি, ঠিক আছে। দেখেন এখানে টোটাল ডাটা আছে 20,640, কিন্তু আপনি দেখেন টোটাল বেডরুমে যে ডাটাটা, সেখানে আছে আপনার 20,433টা, তাহলে বাকিগুলো আছে নাল ভ্যালু। সো এখান থেকে আপনি কিন্তু একটা ইনিশিয়াল, আপনি একটা এই ডেটা সম্বন্ধে একটা ইনিশিয়াল ধারণা আপনি পেয়ে গেলেন, যে এখানে আপনার যে টোটাল বেডরুমগুলো আছে সেখানে কিছু নাল ভ্যালু আছে, ঠিক আছে। কয়টা নাল ভ্যালু আছে আপনি বিয়োগ করলে দিয়ে যাবেন। তারপরে দেখেন আপনি এই যে একেবারে নিচের ওশেন প্রক্সিমিটি ডাটাটা যদি দেখেন, যে এটা বলতেছিল অবজেক্ট, হ্যাঁ, দ্যাট মিনস এটা হলো যে আপনার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। সো এখান থেকে আপনি জেনে গেলেন যে নিউমেরিক্যাল ভ্যালু ছাড়াও আমাদের এখানে কিছু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে। তো তারপরে তারপরে কোনো ডেটা সেটে যদি কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থেকে থাকে, তাহলে প্রথম কাজ হলো যে আপনাকে ওই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো দেখা, ঠিক আছে, কি কি ক্যাটাগরি। কারণ আপনি তো আসলে সিএসভি ফাইল ওপেন করে এই জিনিসটা বুঝবেন না, ঠিক আছে, আর ক্লায়েন্টকেও আপনি বুঝাতে পারবেন না। সো দেখেন ভ্যালু কাউন্টস যখন করব, ওই যে ওশেন প্রক্সিমিটি একটা ফিল্ড আছে যেটা হলো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, যখন আমি এই ভ্যালু কাউন্ট করব, তখন উনি দেখিয়ে দিবে যে প্রত্যেক ক্যাটাগরিতে কয়টা করে ডাটা আছে। যেমন আপনার এই যে নিয়ার ওশেন, মানে ওশেনের কাছে আপনার ডাটা আছে 2,658টা। সো আপনি আরেকটু ইনফরমেশন পেলেন যে হ্যাঁ, আমার ক্যাটাগরিক্যাল ডাটা এই কোন কোন ডাটাগুলো, কোন ক্যাটাগরি কোন ডাটাগুলো, কতটা আছে। তো এটা একটা ভালো একটা আপনি ইনসাইট পেয়ে যাবেন।
তারপরে কি আপনার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা হলো যে আপনি যখন ডেসক্রাইব মেথডটা ইউজ করবেন, তখন আপনার যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে আপনার ডেটা সেটে, সেই ডেটা সেটের নিউমেরিক্যাল ভ্যালুগুলোর আপনার মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্স, এগুলি সব তারা আসলে দেখিয়ে দিবে। ঠিক আছে, সো এখান থেকে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আসলে আহ, আহ, আমি যেই ভেরিয়েবলটার উপর কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, যেমন আমরা কাজ করতে চাচ্ছি হলো মিডিয়ান হাউস ভ্যালুর উপর কাজ করতে চাচ্ছি। তাহলে সেই মিডিয়ান হাউস ভ্যালু যেটা লাস্টের কলামটা, তো এই মিডিয়ান হাউস ভ্যালুর আপনি জিনিসটা আপনি দেখে গেলেন যে তার অ্যাভারেজ কত, যে তার অ্যাভারেজ হলো আপনার 2,06,000 ডলার। ঠিক আছে, সো আপনি একটা ডেটা সম্বন্ধে আপনি আস্তে আস্তে আইডিয়া নিচ্ছেন। তো যতক্ষণ পর্যন্ত আপনি এই আইডিয়াগুলো আপনার মাথায় না ঢুকবে, আপনি যতক্ষণ পর্যন্ত ডাটাগুলো নিয়ে যখন অ্যানালাইসিস না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না, আপনি এক্সপ্লেনেশন দিতে পারবেন না। তারপরে কি হলো, তারপরে আমি দেখেন যে আপনার প্রত্যেকটা যে অ্যাট্রিবিউট আছে, যে সে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ফ্রিকোয়েন্সি আমি বের করছি। যেমন হাউস হোল্ডের ফ্রিকোয়েন্সি আমি বের করছি, দেখে আপনি দেখেন যে ডেটাগুলো দেখে আপনি বুঝতে পারতেছেন কি যে মোস্ট হাউস হোল্ডস ফল বিলো 1,000 with a sharp drop off as the number of household increase, indicating many small households. তো আপনি এই গ্রাফগুলো থেকে এই যে হাউজিং মিডিয়ানেজ, তারপর হলো যে আপনার অল্টিটিউড, এখান থেকে আপনি একটা ডেটা, আপনি একটা ওভারভিউ পেয়ে যাচ্ছেন। যে দেখেন অল্টিটিউড, যদি আপনি ল্যাটিটিউড যদি দেখেন, তাহলে সেখানে সেখানে আছে যে মোস্ট ডাটা পয়েন্টস আর লোকেটেড অ্যারাউন্ড ল্যাটিটিউড 34 and 38। ঠিক আছে, 34 and 38, so suggesting concentration of a specific geographic location, likely ক্যালিফোর্নিয়া। সো দেখা যাচ্ছে একটা স্পেসিফিক এরিয়ার ডাটাগুলো আপনাদের কাছে আছে। তারপরে এইভাবে আমি প্রত্যেকটা যে অ্যাট্রিবিউট আছে, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আমি আপনার ডাটাগুলো আমি ফ্রিকোয়েন্সি দেখছি, এবং দেখে আপনার জিনিসগুলো আপনার ডেটা সেটটা বোঝার চেষ্টা করতেছি। তো আপনারা এই যে আমি এখানে অলরেডি আপনাদের আনসারগুলো, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি চার্টের আনসারগুলো আমি দিয়ে দিয়েছি। আপনারা ডিটেলস পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। যে কোনো দেখেন আপনি যদি পপুলেশন ডাটাটা যদি দেখেন যে ওর ডিস্ট্রিবিউশনটা কিরকম, এই পপুলেশন, তারপরে হলো টোটাল বেডরুম, তারপরে টোটাল রুম, এই এই ডেটাগুলো আসলে একটু স্কিউড, রাইট স্কিউড। ঠিক আছে, সো রাইট স্কিউড দেখেন এখানে কি বলতেছে যে মোস্ট ব্লকস হ্যাভ পপুলেশন বিলো, তাহলে 5,000-এর নিচে হলো আপনার ম্যাক্সিমাম ডেটা। ঠিক আছে, তারপর 5,000-এর উপরেও কিছু ডাটা আছে যেগুলি আপনার একটা যেটা দিয়ে আপনার স্কিউনেস তৈরি করা যাচ্ছে। তো স্কিউনেসটা আপনার বুঝতে হবে, রাইট স্কিউনেস, লেফট স্কিউনেস, এই জিনিসগুলো আপনাকে ডেটাটা আপনার বুঝতে হবে। কারণ এই লাইট, রেড, লেফট স্কিউনেসের উপর, এই স্কিউনেসের উপর ডিপেন্ড করে আবার অ্যালগোরিদম চেঞ্জ হয়। ঠিক আছে, এগুলি আমরা আস্তে আস্তে যাব, যখন ডিপে যাব তখন আপনারা দেখতে পাবেন। তাহলে আহ, তারপরে আরো কিছু দেখতে হবে যে দেখেন আহ, এইখানে যে আমরা যে ফ্রিকোয়েন্সি চার্টটা এঁকেছি যে মিডিয়াম ইনকামের উপরে। ঠিক আছে, কিন্তু দেখেন এখানে ভ্যালুগুলো কিভাবে দেওয়া আছে, 0, 2, 4, 6, কিন্তু এটা আসলে কি? ঠিক আছে, এটাকে আপনারা দেখেন ভ্যালুগুলোকে কনভার্ট করে ফেলছেন। 3 মিনস আপনার 30,000 ডলার, দ্যাট মিনস আপনার এক একটা ইউনিটকে আপনি 10,000 দিয়ে আপনি গুণ করেছেন। ঠিক আছে, সো দেখেন আপনার কিভাবে স্কেলগুলো, যে ইউনিটগুলো চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, তো আপনাকে এটা মনে রাখতে হবে। আপনি যখন বলবেন যে 4 ডলার না, আসলে এটা হলো 40,000 ডলার। ঠিক আছে, তারপর হলো যে দেখেন আপনি এটাও আপনার যে আপনার স্কেলিং স্কেলিং করে ফেলছে। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে আমরা একটা ডাটা সেটটা দেখলাম। ডাটা সেটটা দেখে এখন আমার কি কাজ হবে যে আমাকে আহ, একটা টেস্ট সেট তৈরি করতে হবে। ইউজুয়ালি আমরা জানি যে কিভাবে টেস্ট সেট তৈরি করা যায়। একটা ডাটা সেটে আমরা 80% আমরা ট্রেনিং এ নেই, এবং 20% আমরা টেস্টিং এ নেই। ঠিক আছে, তো আমরা এই যে আপনার মেশিন লার্নিং এর যে ক্লাস আছে, ট্রেন টেস্ট স্কুলে, সেটা ইউজ করে আমরা একটা 20% একটা টেস্ট সেট আমরা রেখে দিলাম। তো এই টেস্ট সেটটা আসলে ইউজ করে, এই টেস্ট সেটটা আসলে কাজ করা হয় না, আমরা সবসময় ট্রেনিং সেটের উপরে কাজ করি।
ট্রেনিং সেটের ডাটাটাকে আমরা ট্রেন করি, ট্রেন করে পরবর্তীতে আমরা টেস্ট সেট ডাটার সাথে আমরা এটাকে ওই ইয়ে করি, ওটা দিয়ে আমরা প্রেডিকশন করি, যে দেখি যে আসলে আমার যে মডেলটা বানিয়েছি সেই মডেলটা আসলে কতটুকু প্রেডিক্ট করতে পারছে। এখন এই যে আমি যে ডেটাটা করতেছি, ঠিক আছে, এই যে আমি যে ডেটাটা ট্রেন বা টেস্ট সেটে আমি যে কনভার্ট করতেছি, ঠিক আছে, তো তখন আমার একটা আছে যে আমার এটা এটা তো আসলে একটা স্যাম্পল নিচ্ছি না, যে একটা ট্রেনিং স্যাম্পল নিচ্ছি, ট্রেনিং সেট টেস্ট সেট 10টা ডাটা আছে, 10টা ডাটার মধ্যে 8টা ডাটা আমরা ট্রেনিং এ রাখলাম আর 2টা ডাটা আমরা টেস্টে রাখলাম। তো এটা একটা স্যাম্পলিং করতেছে। এখানে স্যাম্পলিং এর একটা প্রসেস আছে, যে এটাকে আমরা বলি আসলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। ঠিক আছে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা হলো, আমি যদি একটু সহজভাবে বলি, ধরেন আপনি কি বলবো, আহ, ধরেন আপনি একটা সার্ভে করলেন, একটা পপুলেশন, একটা টাউনে আপনি একটা সার্ভে করলেন পপুলেশনে, যেখানে বিভিন্ন এইজ রেঞ্জ গ্রুপ আছে, যে 18 থেকে 29, 30 থেকে 44, 45 থেকে 60, 60-এর উপরে, এরকম বিভিন্ন এইজের লোক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে একটা স্যাম্পল নিব, যে স্যাম্পলটা আমরা এমন ভাবে নিব যেন এই প্রত্যেকটা রেঞ্জের লোকগুলোই যেন আমাদেরকে থাকে। ঠিক আছে, তো এটার সুবিধা আছে, তাহলে হবে কি, আপনার ওই স্যাম্পলটার মধ্যে যদি প্রতিটা লোক, প্রতিটা গ্রুপের যদি লোক থেকে থাকে, তখন আপনার যে মডেলটা ক্রিয়েট হবে সেই মডেলটা আসলে আপনাকে ওটাকে বলি আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পল, যে আপনার সব গ্রুপের লোকই আছে। দ্যাট মিনস আপনি ওই মডেল দিয়ে যখন একজন 40 থেকে 60 একটা লোকের প্রেডিকশন করবেন, তখনও আপনি ডাটাটা পাবেন। আপনি 18 থেকে 29 বয়সে কোনো লোককে যদি আপনি প্রেডিক্ট করতে চান, এইজের কোনো লোককে যদি প্রেডিক্ট করতে চান, তাহলে সেই এইজের ডাটাগুলো প্রেডিকশনে আপনি পাবেন। সো প্রেডিকশনটা আপনার কারেক্টলি আসবে। তো এইখানে আপনার দেখেন, আমরা কি করেছি, যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এখানে আমাদের আহ, যে হাউজিং ইনকামটা আছে, ঠিক আছে, সেই হাউজিং ইনকামটাকে, তো হাউজিং এর যে মিডিয়ান ইনকামটা আছে সেটাকে আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করছি, লেভেল 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তো এই 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি এই যে পিডি ডট কার্ড দিয়ে। তো 5টা ক্যাটাগরিতে ভাগ করে দেখেন, আমি আপনার ডান দিকে একটা আপনার বার চার্ট দেখিয়েছি, যে কোন ক্যাটাগরির আসলে আপনার আহ, এই আহ, আহ, কোন ক্যাটাগরি আপনার ডিস্ট্রিবিউশন গুলো আসলে আহ, কত। ঠিক আছে, সো এইখানে আপনার দেখেন যে বলতেছে যে কি, হাউ মেনি ডিস্ট্রিক্টস ফল ইনটু ইচ ক্যাটাগরি। আমি এখানে দেখা যাচ্ছে যে ক্যাটাগরি 3, যেটা দেখা যাচ্ছে যে 3 নম্বর ক্যাটাগরিতে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট আপনার এখানে পড়ছে। সো এখানে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পল করলাম, করে আমরা দেখেন, আমরা এই ডাটাটা আবার দেখলাম, যে প্রত্যেকটা ডাটা আপনি যদি এই পুরো ডেটাটা দেখেন, দেখেন যে ডান দিকে একটা লাল কলাম আছে, যে সেখানে আমরা ক্যাটাগরিতে ভাগ করেছি, ক্যাটাগরিগুলো দেখা যাবে। ঠিক আছে, তারপরে আপনার এইখানে আপনার আমরা আসলে আহ, একটু দেখতে চাচ্ছি যে আমরা যে স্যাম্পলটা তৈরি করলাম, ঠিক আছে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং যে করতেছি, এই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ আমরা একটু দেখতে চাচ্ছি যে কোন ক্যাটাগরি আপনার কত পার্সেন্ট ডাটা আছে। ঠিক আছে, সো দেখেন নাম্বার 3 যে ক্যাটাগরি, সেটার প্রপোর্শন পেয়েছি আমরা 35%। তারপরে 1-এর প্রপোর্শন আছে আপনার 4%, 5-এর আছে 11%। তো সো দেখা যাচ্ছে যে সব ক্যাটাগরি, এমন একটা আমরা স্যাম্পলিং করেছি যেখানে আপনার সব ক্যাটাগরি আপনার ডেটা আছে। সো এটা আপনারা দেখতে পারেন, যখন আপনারা স্যাম্পলিং করবেন সেটা আপনারা দেখতে পারেন। আবার আপনি আপনাদের সুবিধার জন্য, যদি আপনারা ওই ক্যাটাগরিগুলো যদি না বুঝেন, 1, 2, 3, 4, 5 যে ক্যাটাগরিতে ভাগ করলেন সেটা যদি না বুঝেন, তো অরিজিনাল স্টেটে নিয়ে এসেও আপনারা দেখতে পারেন, আপনারা ডাটাটা নিয়ে প্লে করতে পারেন। সো আমরা এখন ডাটাটা কি আছে বুঝলাম, তার ক্যাটাগরিতে ভাগ করলাম, এখন আমাদেরকে আসলে আপনার কিছু ভিজুয়ালাইজেশন করতে হবে। ঠিক আছে, আমাদের কিছু ভিজুয়ালাইজেশন করতে হবে, যে এই ডাটাটার ট্রেন্ডটা কি, এখানে কোনো আউটলায়ার আছে কি না, এই ডাটাটার কি প্যাটার্ন, সেগুলো আমাকে একটু দেখতে হবে। যেমন আমি এখানে আপনার এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের একটা ভিজুয়ালাইজেশন
আঁকছি, সেখানে আসলে দেখা যাচ্ছে যে আপনার আহ, একটা স্ক্যাটার প্লটে যেখানে ক্যালিফোর্নিয়ার তার যে একটা এই কোন রিজন গুলোতে আপনার ডেটা গুলো ক্লাস্টার গুলো আপনার বোঝা যাচ্ছে যে আপনার ইচ পয়েন্ট রিপ্রেজেন্ট এ ডিস্ট্রিক্ট লোকেশন বেসড অন ইস ল্যাটিটিউড এন্ড লংগিটিউড। সো আপনি বুঝতে পারতেছেন যে যে কোথায় আপনার এই কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে আপনার ডেটাগুলো আছে। আপনি যদি আরো সুন্দরভাবে বুঝতে চান তখন আপনার এখানে আপনি আলফা ইউজ করতে পারেন। সো আলফা ইউজ করলে আপনি দেখবেন যে হাই ডেনসিটি এরিয়াগুলো কোনগুলো। সো লো ডেনসিটি এরিয়াগুলো আপনার আসলে ইয়ে হয়ে যায়, আহ, পিছনে চলে যায়, গিয়ে আপনার এখানে আপনি আরো ভালোভাবে আপনি বুঝতে পারতেছেন কোন ল্যাটিটিউড লংগিটিউডের আপনার ডেটাগুলো আসলে আপনার দেখেন আমি বলছি যে ডার্কার স্পটস পার্টিকুলারলি ইন সেন্ট্রাল অ্যান্ড সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যারাউন্ড লস অ্যাঞ্জেলস অ্যান্ড সান ফ্রান্সিসকো indicates regions with more districts likely corresponding to urban and highly populated area। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে তাহলে আপনার আরবান আরবান যে এরিয়াটা, যে গ্রাম তো না, তাহলে শহরের দিকে আপনার দেখা যাচ্ছে যে এই ডাটাগুলো বেশি আছে। সো আপনি আরেকটা ইনফরমেশন পেলেন। তো দেখেন যে এই ডাটাগুলো থেকে আপনি কিভাবে ইনফরমেশন, আপনি এখন এই জিনিসটাকে আবার ইয়ে করতে পারেন, আপনি কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন। যে আপনি দেখেন বলতেছি যে ইচ সার্কেল রিপ্রেজেন্ট দ্য ডিস্ট্রিক্টস দ্য পপুলেশন, যে দেখেন সার্কেল যত বড় হবে তার পপুলেশন তত বড়। তাহলে আপনি আরেকটা আপনি ইনসাইট পেলেন যে আসলে এই প্রত্যেকটা রিজনের আপনি কি পরিমাণ আপনি ইয়ে পাচ্ছেন, পপুলেশন ডেন্সিটি গুলো পাচ্ছেন। তারপরে আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে কিভাবে কোরিলেশন ডেটাগুলোর মধ্যে যে বা অ্যাট্রিবিউট যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোর মধ্যে কিভাবে আমাদেরকে কোরিলেশন বের করতে হয়। তো আমরা যখন এই কোরিলেশন প্লটটা করি, সো কোরিলেশন প্লটে দেখেন আপনি স্পষ্টই দেখতে পাচ্ছেন যে এই যে মিডিয়ান ইনকাম 0.68 ভ্যালু হ্যাজ টেন্ডেন্সি টু গো আপ ইফ ইনকাম গোজ আপ। ঠিক আছে, আবার নিচেরটা দেখেন ল্যাটিটিউড, যে ভ্যালু হ্যাজ টেন্ডেন্সি গো ডাউন। তো ইফ ওই গো নর্থ, তখন দেখা যাচ্ছে যে আমাদের ভ্যালুটা যত নর্থের দিকে যাব আমাদের ভ্যালুটা কমে যাচ্ছে। সো এই যে আপনি দেখেন প্রতিটা ডেটা থেকে আপনার আস্তে আস্তে ইনসাইট গুলো বের হয়ে আসতেছে। তো আপনি একটা কোরিলেশন ম্যাট্রিক্স আঁকলে আপনি ভিজুয়ালি এটা দেখতে পারবেন যে আসলে কোনটার সাথে কোনটা কি রিলেশনশিপ, সেই জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি এটাকে ইচ্ছা করলে জুম করতে পারবেন। আপনি জুম করে আপনি দেখতে পারেন যে দেখেন খুব কত ডিটেলস আমাদেরকে দেখতে হয়। যে দেখেন ওই যে আপনার 5 লক্ষর যে ডাটাগুলো আছে, ঠিক আছে, সেখানে ডাটাগুলো ক্যাপড হয়ে গেছে, কেটে গেছে। ঠিক আছে, তো এখানে একটা কাহিনী আছে, সেই জিনিসটা কি সেটাও আপনাকে বুঝতে হবে। যে ওই যেখানে বলতেছেন দ্য প্লট ক্লিয়ারলি শোজ দ্যাট দেয়ার ইজ এ ক্যাপ অন হাউস প্রাইসেস 500,000 as many points are clustered along this upper boundary. It suggests that many homes in dataset have hit upper limit of reported house price. That means আপনাকে সেখান থেকে তাহলে আপনি একটা আইডিয়া পেলেন যে তাহলে 5 লাখ টাকার উপর, 5 লাখ ডলারের উপরে আপনি তাহলে দেখা যাচ্ছে ওইখানে অনেক ডাটা আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো যে আপনার এরকম আপনি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, এখানে কিছু আপনার প্রপোর্শন বের করছে, প্রপোর্শন বের করে আবার আপনার কম্বিনেশন করে দেখা আসলে যে কোন প্রপোর্শনে ডাটাগুলো কতটুকু আসতেছে। তো প্রপোর্শন গুলো আপনি যখন দেখবেন, যেমন রুমস পার হাউস হোল্ড, ঠিক আছে, ওর প্রপোর্শনটা কত, 0.1, দ্য নাম্বার অফ রুমস পার হাউস হোল্ড ইজ মোর। ঠিক আছে, তারপরে দেখেন ইনফরমেটিভ দেন টোটাল নাম্বার, টোটাল রুম যেটা, হাউজিং মিডিয়ান এজ রুমস ইন এ ডিস্ট্রিক্ট। ঠিক আছে, পপুলেশন পার হাউস দেখেন নেগেটিভ এসে পড়ছে, নো স্ট্রং কোরিলেশন হেয়ার। তারপর বেডরুমস পার রুম হাউস। তো দেখেন এই যে অ্যানালাইসিস গুলো যখন করবেন, আপনি যত বেশি অ্যানালাইসিস করবেন তত বেশি আপনার ডেটাটা সম্বন্ধে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো যখনই আপনার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে তখনই আপনি জিনিসটা নিয়ে আপনার যে মডেলটা হবে সেই মডেলটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। সো তারপরে আমি আহ, কিছু ভিজুয়ালাইজেশন করলাম, ভিজুয়ালাইজেশন করে আমি এখন ডেটাটাকে প্রিপেয়ার করব। এটা আপনাদের সবার কাছেই জানেন যে আপনার মেশিন লার্নিং এর একটা বড় কাজ হলো 40% টু 50%, ইভেন 80% টাইম যায় হলো আপনার ক্লিনিং প্রসেসে। ঠিক আছে, ডাটাটাকে আপনার সঠিকভাবে ক্লিন করতে হবে। এখানে আপনার নাল ভ্যালু আছে, এখানে মিসিং ভ্যালু আছে, এখানে কোনো
কোনো আউটলায়ার আছে, এখানে ট্রেন্ড দেখতে হবে, প্যাটার্ন দেখতে হবে। সো এই জিনিসগুলো সবগুলো আপনাকে অ্যানালাইসিস করে আগে ডাটাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? সো আপনি এই মিসিং ভ্যালু নিয়ে আসলে কাজ করতে পারবেন না। ঠিক আছে? আপনার যেখানে আহ, যা দরকার, আপনি কোনো একটা ভ্যালুতে যদি মনে হচ্ছে যে জিরো বসাবেন, বসান। ডাটাটা দেখে কোথাও মিন বসাতে পারেন, কোথাও মিডিয়ান বসাতে পারেন। সো এই জিনিসগুলো আমরা এই ডাটা ক্লিনিং প্রসেসে আসলে অ্যাকচুয়ালি করে থাকি। সো এইখানে একটা আমি একটা ইয়ে দেখিয়ে দিই যে সিম্পল ইনপুটার একটা ক্লাস আছে আপনার সাইকিট লার্ন প্যাকেজে, যেটা দিয়ে আপনি মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে পারেন। আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে এইখানে ডাটা ক্লিনিং এর যে ওই প্যাকেজটা কি করে, আরেকটা কাজ করে, ডাটা সেটকে ট্রান্সফর্মিং দ্য ডাটা সেট বাই রিপ্লেসিং দ্য মিসিং ভ্যালু। সো এই মিসিং ভ্যালুটা দেখিয়েছি। সো এটা আমি অলরেডি আপনাদেরকে আগেই বলেছি যে আপনারা মিসিং ভ্যালু আপনারা ইয়ে করলেন, আহ, আহ, দূর করলেন, দূর করে আপনাকে আবার দেখতে হবে যে আসলে আহ, আমাদের এবার ডাটাটা কি হয়েছে। সো একই এই ডাটা মানে আলটিমেটলি এই ডাটার অবস্থা কি, কোন ডাটাগুলো আসলে আমরা ফেলে দিছি। সো তারপরে যে জিনিসটা আমাদের করতে হবে, ক্রিয়েটিং বাইনারি অ্যাট্রিবিউট ক্যাটাগরি। ঠিক আছে? আচ্ছা, মেশিন লার্নিং এ তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে তাদেরকে নাম্বার নিয়ে কাজ করে। এখানে আপনার ক্যাটাগরি আছে, এখানে একটা ফিল্ড আছে ক্যাটাগরি। সো এই ক্যাটাগরিটাকে আমাদেরকে এনকোডিং করতে হবে। সো আপনারা অনেকেই আপনারা ওয়ান হট এনকোডিং আপনারা এ সম্বন্ধে জানেন। সো ওয়ান হট এনকোডিং আমাকে কোড এনকোড করে নিতে হবে। এনকোড না করলে আমরা আসলে ডাটাটাকে মেশিন লার্নিং এ আমরা দিতে পারবো না। ঠিক আছে? সো এই ওয়ান হট এনকোডিং একটাকে আইদার সে ওয়ান করে ফেলবে যেটা হট, ঠিক আছে, আর অথবা আরেকটা জিরো থাকবে। সো এখানে আমরা এই ডাটাটাকে আবার ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে দেখেন, আপনি আবার ডাটাটা দেখবেন, দেখে দেখবেন যে ডাটাগুলো 1 0 1 0 হচ্ছে। ঠিক আছে? তারপরে আপনার ইচ্ছা করলে, আপনার কাছে যদি মনে হয় যে কিছু কাস্টম ট্রান্সফরমেশন করা দরকার, ঠিক আছে, যে এই দুইটা ডাটা যোগ করে বা এই দুইটা ডাটা বিয়োগ করে বা এই দুইটা ডাটা গুণ করে বা এটাকে 100 দিয়ে ইয়ে করে, যে আপনার বিভিন্নভাবে কাস্টম ট্রান্সফরমেশন করা দরকার, ডাটা দেখে যদি আপনার মনে হয় যে এরকম কাস্টম ট্রান্সফরমেশন করা দরকার, সেটাও আপনাকে করতে হবে। ঠিক আছে? সো এখানে একটা পাইপলাইন দেখানো হয়েছে যে আপনার একটা পাইপলাইন তৈরি করা হয়, ডাটা প্রি প্রসেসিং এর জন্য একটা পাইপলাইন তৈরি করা হয়, যেখানে আপনার এই প্রি প্রসেসিং এর সময় ইউজ করা হয় যে আমি আসলে এই কাস্টম ট্রান্সফরমেশন করব, করে আমি আগাবো। আচ্ছা, তো এইগুলি আপনারা একটু দেখেন যে কাস্টম ট্রান্সফরমেশন দিস ইজ একেবারে পিওর কোড। ঠিক আছে? আমার ধারণা এগুলি আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনার আহ, তারপরে আসতেছে আপনার ফিচার স্কেলিং। ঠিক আছে? তো এখন আপনি যখন ডেটা নিয়ে আপনি যখন মেশিন লার্নিং এ আপনি ইয়ে করবেন, আপনি দেখবেন যে কিছু ডাটার ভ্যালু আছে পয়েন্টে, কিছু ডাটার ভ্যালু আছে নিউমেরিকে, যেটা আরম্ভ হয়েছে আপনার 10,000 থেকে 1 লক্ষ। ঠিক আছে? আবার কিছু ডাটা আরম্ভ হয়েছে 0.1 থেকে 0.3। তো এই যে আপনার বিভিন্ন ধরনের ডাটা, বিভিন্ন রেঞ্জের ডাটা, তো এটাকে আপনার এই ডাটা দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না, মেশিন তো এটা বুঝবে না। তো মেশিনকে আপনাকে একটা ইউনিফাইড ডাটা দিতে হবে। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনাকে ওই ডাটাগুলো যখন আপনি দেখলেন, তখন আপনাকে এটা স্কেলিং করতে হবে। যেমন ওই যে আমি এটা বলতে পারি, ওই যে ইমরানের কথাটা বলতে পারি। ইমরান কয়েকদিন আগে আমাকে, এটা আপনাদেরকে আগেও শেয়ার করেছি, সে একটা ডাটা নিয়ে আসছিল, সে বলতেছে যে এই ডাটা তো নর্মালাইজিং করতে হবে। ঠিক আছে? তো তাকে আমরা নর্মালাইজিং এ বিভিন্ন জিনিস দেখালাম যে দেখেন, অনেক ধরনের নর্মালাইজিং আছে, মিন ম্যাক্স নর্মালাইজিং, স্ট্যান্ডার্ডাইজেশন নর্মালাইজিং, অনেকগুলো নর্মালাইজেশন, 7 থেকে 8 10 ধরনের নর্মালাইজিং আছে। এখন আপনি বলেন যে আপনার কি ধরনের নর্মালাইজেশন লাগবে, ডাটা প্যাটার্ন দেখে আপনি বুঝেন। ঠিক আছে? ও স্টেক হোল্ডারের সাথে কথা বললো, ও যারা রিকোয়ারমেন্ট কালেকশন আছে তাদের সাথে কথা বললো, কথা বলে ও জিনিসটা বুঝলো যে আসলে আমাদেরকে এই ডেটাটাকে কি ধরনের নর্মালাইজেশন করতে হবে। ঠিক আছে? তখন সে ওই নর্মালাইজেশন অনুযায়ী, যে স্ট্যান্ডার্ডাইজেশন যেটা, সে সে তার মতো করে একটা নর্মালাইজেশন ইউজ করলো। ঠিক আছে? এটা নাথিং এলস, ইটস এ ফর্মুলা। ঠিক আছে? ইটস এ ফর্মুলা যে আপনার বিজনেসের পার্সপেক্টিভে কোন নর্মালাইজেশনটাকে আপনার ইউজ করতে হবে। ঠিক আছে? সেটা আপনাকে
বুঝতে হবে। এটা যদি না বুঝেন তাহলে কিন্তু হবে না। আপনি দেখেন যে মডেল আপনি তৈরি করে ফেলছেন কোনো আপনার নর্মালাইজেশন ছাড়াই, দেখবেন যে আপনার আপনি যা এক্সপেক্ট করতেছেন ভ্যালু, সেটার সাথে আপনার ধারে কাছে নেই, আইদার ছোট অথবা বড়। তো আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা জিনিসগুলোকে বুঝতে হবে। তো মেনলি এই ফিচার স্ক্রিনিং ক্ষেত্রে আমরা যে আমাদের যে টার্গেট ভেরিয়েবল বা আপনার ওয়াই ভ্যালুটা আছে সেটাকে আমরা স্কেলিং করি না, কখনো কখনো আবার করতেও হয়। তাহলে আহ, এই একটা পাইপলাইন একটা ইয়ে আছে আপনার, সাইকিট লাইনে একটা পাইপলাইন ক্লাস আছে যেটা আপনারা ইউজ করে আপনারা এই ডেটাটাকে আপনারা নর্মালাইজেশন করতে পারেন। দিস আর দ্য অল দ্য পাইথন কোড। ঠিক আছে, সো এইগুলি পাইপলাইনের পার্ট। সো দিস আর ভেরি সিম্পল। এখন আমাকে এখন কি করতে হবে, যে তাহলে আমরা সোফার কি করলাম, তাহলে সোফার যেটা করলাম যে আমরা একটা প্রবলেমকে ফ্রেম করলাম, তারপরে আমরা ডেটাটাকে লোড করলাম, তারপরে ডেটাটার ভিজুয়ালাইজেশন করলাম, ভিজুয়ালাইজেশন দেখলাম, কোরিলেশন দেখলাম, তারপরে আমরা সেটাকে ট্রেন টেস্ট স্পিকরিটে ভাগ করলাম, তারপরে যদি দরকার হয় আমরা ট্রান্সফরমেশন করলাম, তারপরে আমরা স্কেলিং করলাম। সো এই যে দেখেন যে এই ডেটা প্রি প্রসেসিং বা ডেটা প্রসেস স্টেজটা ইটস এ ভেরি বিগ স্টেজ। ঠিক আছে, আমি আগেও বলেছি যে আপনার মেশিন লার্নিং যে ছেলেপেলেগুলো নিয়ে কাজ করবে তাদের 80% টাইম যায় হলো এই যে ডেটা প্রি প্রসেসিং। তো এই ডেটা প্রি প্রসেসিং যদি আপনাকে যদি সঠিকভাবে না দেন, গত লেকচারে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনি গার্বেজ দিবেন, গার্বেজ বের হবে। ঠিক আছে, আইদার গার্বেজ দিবেন, গার্বেজ বের হবে, অথবা ওভারফিট হবে, অথবা আন্ডারফিট হবে। ঠিক আছে, তো আপনি তখন এটা জিনিসগুলো বুঝতে পারবেন না যে কেন, আপনি স্টাক হয়ে যাবেন। সো এই জিনিসগুলো আপনার মাথায় থাকতে হবে যে আসলে কিভাবে ভালো ডাটা, কিভাবে আপনার গুড ডাটা তৈরি করতে হয়। তো তারপরে হলো যে এখন আমি কি করব, আমি এখন অনেকগুলো জিনিস শিখলাম। তাহলে আমি একটা ডেটাকে প্রসেস করে নিয়ে আসলাম, এবং আমি কি করলাম, যে মডেল একটা মডেল সেটা যদি রিগ্রেশন টাইপ হয়, তাহলে তার পারফরমেন্স কিভাবে মেজার করতে হয় সেটাও আমি জেনে গেলাম, যে রুট মিন স্কোয়ার এরর দিয়ে আমি তার পারফরমেন্স মেজার করতে পারবো। তাহলে আমি এখন বিভিন্ন ধরনের আমার আহ, বড় কাজ হয়ে গেছে। তো এখন আমি আমার বিভিন্ন ধরনের রিগ্রেশন মডেল আমি ইউজ করবো, কারণ প্রথমে আমি আহ, এটা ডিসিশন নিয়েছি যে আসলে এই মডেলটা হবে রিগ্রেশন মডেল। ঠিক আছে, তো আমি এখন বিভিন্ন ধরনের রিগ্রেশন মডেল ইউজ করব, ইউজ করে দেখব যে আমার এই যে রুট মিন স্কোয়ার এররটা আছে সবচেয়ে কোন মডেলে সবচেয়ে কম দেয়। প্রথমে আমি যেটা দেখেন, আমি একটা লিনিয়ার রিগ্রেশন ইউজ করেছি। লিনিয়ার রিগ্রেশন ইউজ করে আমি ওই কিছু ডাটা পয়েন্টকে আমি যখন প্রেডিকশন করলাম, টেস্ট ডাটাটাকে যখন প্রেডিকশন করলাম, তখন দেখেন যে আপনার এই রুট মিন স্কোয়ার আসছিল এই যে প্রথমটার প্রেডিকশনে 85,687, তারপরেরটা আসছে 30,554। ঠিক আছে, সো আমি কিছু প্রেডিকশন করলাম, তারপরে আমি কি করলাম, আহ, তাহলে দেখতেছেন যে আসলে রেজাল্টটা ভালো না। ঠিক আছে, যে আপনার যে রেজাল্টটা আমরা বের করলাম, যে এই যে এই 85%, এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রেডিকশন ইজ অফ বাই 18%, 84%। দেখেন যে আপনার এখানে আপনার এই 3 নাম্বার ডাটাটা যদি দেখেন, যে 3 নাম্বার ডাটাটি, ঠিক আছে, একটা দুইটা তিনটা, দেখেন 15, 15,000, 15,000, এটা কি 1,52,056। ঠিক আছে, সো এইখানে আপনার তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে আহ, আপনার যে আরএমএসি যে যে জিনিসগুলো যে আপনার রুট মিন স্কোয়ার এরর আসতেছে, সেই স্কোর গুলো আপনার আসলে প্রেডিকশনটা ভালো দিচ্ছে না। কিন্তু আপনি কিন্তু আবার জানেন যে আপনি অলরেডি এই যে দেখেন যে এই যখন আপনার লিনিয়ার রিগ্রেশন যে মডেলটার, সেই মডেলটা যখন রিগ্রেশন এই যে আরএমএসি বের করছেন, সেটা আসছে হলো আপনার 68,627। ঠিক আছে, 68,627 আসছে। তাইলে আপনার
এই যে আপনাদেরকে যে বললাম যে 18%, 84%, ঠিক আছে, এটা আসলে ওই যে টেস্ট ডাটার সাথে আপনি মেজার করলে আপনি এই জিনিসটা পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি আহ, আবার জানেন যে আগে যে ডাটা অ্যানালিসিস করে আসছেন সেখানে আপনি জানেন যে মোস্ট ডিস্ট্রিক্টস মিডিয়ান হাউজিং ভ্যালু হইলো তো আপনার 1,20,000 থেকে আপনার 2,65,000, ঠিক আছে। তো সেইখান থেকে আপনি আহ, যে আরএমএসি সেটা পাচ্ছেন যে টিপিক্যাল প্রেডিক্টেড এরর বলতেছেন যে 68,000, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে আপনার আসলে এই রেঞ্জের মধ্যেই সে নাই, ঠিক আছে। তাহলে এখানে মডেলটা আন্ডার ফিট হচ্ছে। তারপর আমরা একটা ডিসিশন মডেল ইউজ করতে পারি। ডিসিশন মডেল ইউজ করে আমরা দেখি যে তার আরএমএসি কি। তার আরএমএসি আমরা পেলাম 0। সো 0 মানে এটা দেখা যাচ্ছে যে আপনার এই ডাটাটা আবার ওভারফিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন পর্যন্ত টেস্ট যে ডাটাটা আছে সেই টেস্ট ডাটাটাকে আমরা ইউজ করিনি। তারপরে আমরা ক্রস ভ্যালিডেশন ইউজ করব। ক্রস ভ্যালিডেশন ইউজ করে আমরা দেখব যে আহ, গত ট্রেনিং এ আমি আপনাদেরকে ক্রস ভ্যালিডেশন সম্বন্ধে বলেছি। সো আমরা দেখেন ডিসিশন ট্রির উপর আমরা ক্রস ভ্যালিডেশন অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করে আমরা এই ডেটাগুলো দেখতেছি যে আহ, তার মিন কত, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এটা হয়ে গেছে 71,000। তাহলে আপনার যে লিনিয়ার রিগ্রেশন আছে ওই লিনিয়ার রিগ্রেশনের চেয়েও আপনার খারাপ ডিসিশন ট্রি। তো একটা ডিসিশন আমরা পাচ্ছি। তারপর আবার লিনিয়ার রিগ্রেশনের যে ডাটা ওটা তো আমরা ক্রস ভ্যালিডেশন করি নাই, তাহলে এখন লিনিয়ার রিগ্রেশনের ডাটা আমরা ক্রস ভ্যালিডেশন করলাম। ক্রস ভ্যালিডেশন করে দেখা যাচ্ছে 69,000, ঠিক আছে। তাহলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তাহলে ডিসিশন ট্রি ওভারফিট করতেছে, ঠিক আছে। তাহলে আমরা আসলে এই ডিসিশন ট্রি যে দেখা যাচ্ছে লিনিয়ার রিগ্রেশনটাই ভালো, আমরা তাহলে ডিসিশন ট্রিটা আমরা ব্যবহার করতে পারবো না। তারপর আমরা আবার দেখেন র্যান্ডম ফরেস্ট ইউজ করতেছি। র্যান্ডম ফরেস্ট ইউজ করে আমরা আরএমএসি দেখলাম যে 18,000, ঠিক আছে। সো এই যখন আমরা দেখলাম যে এই ওর ডাটাটা আমরা দেখছি, তখন দেখা যায় হ্যাঁ তাহলে আপনার র্যান্ডম ফরেস্টের আপনার যে আরএমএসি তাহলে সেটা দেখা যাচ্ছে আপনার ভালো, এটা আরো কম। সো আমাদের উদ্দেশ্যটা কি আরএমএসিটা যত কম হবে। সো র্যান্ডম ফরেস্টে তাহলে দেখেন লিনিয়ার রিগ্রেশনে 69,000, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাস বলতেছে 2,880, ডিসিশন ট্রি 71,000 প্লাস মাইনাস 2,914, র্যান্ডম ফরেস্ট আপনার বলতেছে 50,000 প্লাস মাইনাস, এই যে এই প্লাস মাইনাস এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তাহলে এখনো মডেলটা আপনি আরএমএস এ আপনার দেখতেছেন যে আসলে এখনো অনেক, ঠিক আছে, স্টিল ওভারফিটিং দ্য ট্রেনিং সেট, ঠিক আছে, অনেক মানে আপনার আরএমএস ভ্যালুটা এখনো অনেক। তাহলে এখন কি করতে হবে, তারপরে আমি কিভাবে চিন্তা করব। তাহলে আমাকে তারপরে চিন্তা করতে হবে যে মডেলটাকে সিম্পলিফাই করতে হবে, রেগুলারাইজ করতে হবে, প্যারামিটার টিউনিং করতে হবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের আপনার অপশন আছে, তো সেই অপশনগুলো নিয়ে আমাদেরকে আগাতে হবে। তো সেই অপশনগুলো নিয়ে আগাতে হলে আমি যদি আপনার প্যারামিটার টিউনিং বলি, তো প্যারামিটার টিউনিং এর আপনার একটা বড় অংশ হলো সবচেয়ে বড় জিনিস যেটা দিয়ে করা হয় গ্রিড সার্চ, ঠিক আছে। ইটস এ হিউজ আপনার এক্সপেন্সিভ একটা প্রসেস। কারণ আপনি এই জিনিসটা এই গ্রিড সার্চ নিয়ে যারা কাজ করছেন তারা জানেন যে আপনি কিছু ফিচার বলে দিবেন, আহ, আহ, একটা অ্যালগোরিদমে কিছু ফিচার বলে দিবেন, ঠিক আছে। সে ওই ফিচারগুলো একটার সাথে আরেকটা তারা ম্যাচ করবে, ম্যাচ করে তারা মডেলটাকে দেখবে যে মডেল প্যারামিটারগুলো কোনটা সবচেয়ে ভালো। যেমন আমি এখানে আপনাদেরকে একটা আহ, দেখাচ্ছি যে হাইপার প্যারামিটার এই টার্মটা সম্বন্ধে আপনারা সবাই জানেন আর কি, যে হাইপার প্যারামিটারটা কি। তো এই, আমরা আহ, এই দেখেন যে এই যে ডিসিশন ট্রি আমরা কিছু হাইপার প্যারামিটার চেঞ্জ করতেছি। যেমন এন এস্টিমেটরস কয়টা আপনার এস্টিমেটরস হবে, তিনটা। দেখেন 3, 10, 30 ম্যাক্সিমাম ফিচার, এখানে আমরা ম্যাক্সিমাম ফিচার দিচ্ছি। তারপর হলো যে আপনার বুট স্ট্রেপ, তারপর হলো যে আপনার সো এই ম্যাক্সিমাম পে। সো আমরা এই বিভিন্ন ধরনের এই দুইটা এই যে হাইপার প্যারামিটার আছে, এই দুইটা হাইপার প্যারামিটার দিয়ে আমরা গ্রিড সার্চকে বললাম যে তুমি এটা সার্চ করো, সার্চ করে আমাকে বলো যে এই ফাইন টিউনিং মানে হাইপার প্যারামিটারের কোন প্যারামিটারটা আসলে আপনার সবচেয়ে ভালো হবে। তো এখন এইখানে যদি আপনি তিনটার পরিবর্তে যদি আপনি 100 দেন,
ঠিক আছে, আপনি 100 ভ্যালু দিলেন এবং আপনি এই হাইপার প্যারামিটার মনে করেন যে 10 থেকে 12টা হাইপার প্যারামিটার। তো ক্যান ইউ ইমাজিন যে কি পরিমাণ আপনার পাওয়ার আপনার লাগবে? ঠিক আছে, সো আপনাকে অল্প অল্প করে হাঁটতে হবে যে কোন প্যারামিটার গুলো আপনাকে আসলে এই ফাইন টিউনিং করতে হবে। ঠিক আছে, ছোট ছোট করে হাইটে হাইটে দেখতে হবে যে আসলে কিভাবে আপনার এই প্যারামিটার গুলো টিউনিং করতে পারেন। সো আমি যখন এই যে এই গ্রিড সার্চটা করলাম, সেই গ্রিড সার্চটা করে আপনার দেখা যাচ্ছে যে আপনার যদি এস্টিমেটও 30 এবং ম্যাক্সিমাম ফিচার যদি 8 হয়, তাহলে তার দেখা যাচ্ছে যে আরএমএসি হলো সবচেয়ে কম, 49,000। তাহলে আরেকটু ইমপ্রুভ করলাম। তো এইভাবে আপনার আমাদেরকে অল্প অল্প করে আপনার ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, এই এটা একটা ইমপ্রুভমেন্টের হলো আরেকটা স্কোপ। তারপরে আপনার আহ, আপনার কিভাবে আপনি এই যে টেস্ট সেট, তারপরে আপনি এখন আপনি মডেল বানালেন, মডেল ট্রেনিং, আপনি ট্রেনিং ডাটার উপরে মডেল বানালেন, তার পারফরমেন্স দেখলেন। ঠিক আছে, পারফরমেন্স দেখে আপনি দেখলেন যে আপনি র্যান্ডম ফরেস্ট ইউজ করবেন। র্যান্ডম ফরেস্টে আপনার আরএমএসি যেটা, সেই আরএমএসি হলো 49,000। ঠিক আছে, আপনি একটা ডিসিশন নিলেন, ঠিক আছে আমি তাহলে র্যান্ডম ফরেস্ট ইউজ করব, এবং তার এস্টিমেটর হলো 30টা এবং তার ম্যাক্সিমাম ইয়ে হলো আপনার এস্টিমেটর 30টা এবং ম্যাক্সিমাম ফিচার হলো 8টা। তাহলে এই দুইটা ফাইন টিউনিং দিয়ে আপনি মডেলটা সেট করলেন, একটা লেভেলে আসলো। এখন আপনাকে দেখতে হবে যে এই যে মডেলটা তৈরি করলেন, এই মডেলটা আপনার টেস্ট সেটের উপর কিরকম, আপনার যে টেস্ট সেটের ডাটাটা যে আপনি আলাদা করে রেখেছিলেন, সেই টেস্ট সেটের উপর কিরকম কাজ করে সেটা তো দেখতে হবে। ঠিক আছে, দেখলে না আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে আমার মডেল মডেলের পারফরমেন্স। যখন আমি টেস্ট সেটের উপরে আমি করলাম, তো সেইখানে আপনার আসলে হলো আপনার 47,000, 47,000। আচ্ছা, তো এই যে আমি যে এটা একটা পয়েন্ট এস্টিমেট। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে যে আসলে এই এই যে পয়েন্ট এস্টিমেট একটা অনেক বড় জিনিস। তার পরবর্তীতে আমরা আপনাদেরকে যে বেইজিয়ান অ্যানালাইসিস করাবো যে কিভাবে আসলে আপনার একটা পয়েন্টের ভ্যালু না দেখে একটা ডিস্ট্রিবিউটেড ভ্যালু আপনার বুঝতে পারেন যে আসলে রেঞ্জটা বুঝতে পারবেন। তারপর আমরা দেখেন যে আপনার কনফিডেন্স কনফিডেন্স ইন্টারভেল আমরা বের করেছি। ঠিক আছে, সো কনফিডেন্স ইন্টারভেলটা হলো যে আসলে এটা সম্বন্ধে আপনারা সবাই জানেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। ঠিক আছে, এটা একটা রেঞ্জ আমরা বের করি। ঠিক আছে, রেঞ্জ বের করে মানে ওই রেঞ্জ আমরা যে মানে আমরা বলি, এভাবে বলি যে যে উই আর 95% কনফিডেন্ট দ্যাট আমরা যে ভ্যালুটা বের করতেছি সেই ট্রু ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে, সো আমাদের একটা এই 95% এই কনফিডেন্স ইন্টারভেল বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যখন একটা 95% কনফিডেন্স ইন্টারভেল বের করলাম, তাহলে সেই ভ্যালুটা হলো যে আপনার 45,000 থেকে 49,000। ঠিক আছে, সো তাহলে আমাদের জিনিসটা কি হলো যে আমাদের যে টেস্ট সেটে যে ভ্যালুটা আসলো 47,000, 40, তাহলে এটা দেখা যাচ্ছে যে আপনার এই আমাদের কনফিডেন্স ইন্টারভেলের ভিতরে আছে। দ্যাট মিনস যেই ভ্যালুটা প্রেডিক্ট করছে সেই ভ্যালুটা আসলে এর মধ্যে পারসিস্ট করে। দ্যাট মিনস আমার মডেল ভালোই আছে, মানে মডেলটা খুব একটা খারাপ না, যে 95% কনফিডেন্ট যে হ্যাঁ না এই মডেলটা এই রেঞ্জের মধ্যে, আমাদের প্রেডিকশন রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা, আমি কি খুব দ্রুত গেলাম যে আপনারা কি জিনিসগুলো ধরতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছি। মানে আমি কি আরেকটু আস্তে হাঁটবো নাকি আমি আরেকটু দ্রুত যাব? মানে আমি এইভাবেই যাব? ভাইয়া একটু স্লো যান। ঠিক আছে, তো তো আপনারা তাহলে আমি তাহলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি একেবারে টেস্ট টেস্ট পর্যন্ত আমি আসলাম। টেস্ট পর্যন্ত এসে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে একটা ডেটা আমি নেই। প্রথমে একটা ডেটা নিয়ে কিভাবে ডেটাটাকে আমি অ্যানালাইসিস করি, তার বিভিন্ন ফ্রিকোয়েন্সি দেখি, তার বিভিন্ন ধরনের প্রপার্টিগুলো দেখি, তার স্ট্যাটিস্টিক্স ভ্যালুগুলো দেখি, দেখে আমরা তার ভিজুয়ালাইজেশন দেখি। তারপরে আমরা এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলো আছে, এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলোকে আমরা আহ, ইয়ে করি, আহ,
তারপরে আমরা স্ট্রেটিফাইড স্যাম্পলিং করি, ঠিক আছে, তারপরে আমরা স্কেলিং করি, নর্মালাইজেশন করি। তো দেখেন কতগুলো পার্ট। তো সবগুলো পার্ট করে তারপরে কি করতেছি আমরা, এই সবগুলো পার্ট যখন শেষ হবে তখন আমরা আসতেছি হলো যে আপনার মডেল, যে এখন এই যে ডাটাটা আমার রেডি হয়েছে, এই ডাটাটাকে আমি বিভিন্ন মডেল দিয়ে টেস্ট করব। তো বিভিন্ন মডেল দিয়ে টেস্ট করার আবার বিভিন্ন ধরনের ওয়ে আছে। যে আমরা আসলে যে প্রথমে যেতে আপনাদেরকে দেখিয়েছি যে রুট মিন স্কোয়ার এরর, সেই রুট মিন স্কোয়ার এরর দিয়ে আমরা আসলে এই রিগ্রেশনের এই এররটা আমরা চেষ্টা করতেছি যে আমার মডেলের পারফরমেন্স কতটুকু। আমরা আমাদের সবসময় টার্গেট থাকবে যে এই আরএমএসির ভ্যালু যত কম করা যায়। প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা আহ, বিভিন্ন মডেল, দুই তিনটা মডেল দেখলাম, যে আমরা মডেল দেখে তাদের পারফরমেন্সগুলো আমরা বের করলাম। ঠিক আছে, তো পারফরমেন্স বের করে আমরা একটার সাথে আরেকটা অ্যানালিসিস করলাম যে আসলে কোন মডেলটা আপনার ঠিক আছে, মানে কোন মডেলটা বাদ দেওয়া যায়। তো এইভাবে আপনার ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে যখন আপনি আহ, আপনি এখানে এক্স বুস্টও ইউজ করতে পারেন, দেখবেন যে হয়তো আরো একটু ভালো রেজাল্ট আসবে। তো এটাই হলো আসলে আপনাদের কাজ, এটাই হলো আপনাদের কাজ, যে ডাটাটা ঠিকমতো জেনারেট করা হয়ে গেলে, ক্লিনিং করা হয়ে গেলে তারপরে বিভিন্ন মডেল দিয়ে আপনাদেরকে এটা পারফরমেন্সটাকে দেখতে হবে, টেস্ট করতে হবে। তারপরে যেটা করলাম যে ঠিক আছে, আমরা একটা মডেল পেলাম যে র্যান্ডম ফরেস্ট। আমি এগুলি সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস যাব, যে ডিসিশন ট্রি সম্বন্ধে আপনাদেরকে এরপরে ক্লাসেই আপনাদেরকে আমি পড়াবো। ঠিক আছে, অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, কারণ এরপরে ক্লাসটা, আগামী ক্লাসটা একটু কমপ্লেক্স ক্লাস হবে আর কি। ঠিক আছে, তো অ্যালগোরিদমের মধ্যে ঢুকবো তো আমি, তো একটু জানতে হবে, যারা এই মেশিন লার্নিং নিয়ে কাজ করবে তাদেরকে আসলে একটু থিওরিটা জানতে হবে। তো দেখলাম যে আমরা কি হলাম, আমাদের একটা র্যান্ডম র্যান্ডম ফরেস্ট ইজ ওয়ার্ক ওয়েল। ঠিক আছে, তারপর আমরা কি করলাম দেখেন, যে ঠিক আছে র্যান্ডম ফরেস্ট ভালো কাজ করে, তাহলে এখন এটাকে আমাদের ফাইন টিউনিং করতে হবে। ঠিক আছে, কিভাবে ফাইন টিউনিং করতে হবে, যে আমি আরো এই এররটা আমি আরো কমাতে চাচ্ছি, তাহলে ওই র্যান্ডম ফরেস্ট যে অ্যালগোরিদমটা আছে তার কিছু ফিচার, তার কিছু অ্যাট্রিবিউট আছে। তো সেইখানে আমরা গ্রিড সার্চ করে ছোট ছোট করে আমরা দেখলাম যে কোন এস্টিমেট, মানে কোন কম্বিনেশনে আসলে আপনার এরর আরো কমে। ঠিক আছে, তো তারপরে আমরা এই গ্রিড সার্চ করলাম, গ্রিড সার্চ করে আমরা তারপরে আহ, আমাদের মডেল, ঠিক আছে, আমরা মডেলের এরর কমাতে পারতেছি না, এখন আমরা দেখতেছি কি, যে আসলে মডেলটা আমাদের যে টেস্ট ডাটা আছে সেই টেস্ট ডাটার উপরে সে কিভাবে কাজ করে, কতটুকু তার আহ, তার পারফরমেন্স কতটুকু। ঠিক আছে, যে আমরা একটা পারফরমেন্স বের করলাম, একটা ডাটা পারফরমেন্স, হ্যাঁ ঠিক আছে 47,000 বের করলাম, কিন্তু আমি তো এটা বুঝলাম না। ঠিক আছে, তার জন্য আমাদেরকে আসলে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা আমাদের কনফিডেন্স ইন্টারভেল বের করতে হবে, যে আমি পরবর্তীতে যখন আমি প্রেডিকশন করবো যে আমার এই মডেলে আসলে কনফিডেন্স ইন্টারভেল এত থেকে এত, প্রেডিকশনের কনফিডেন্স ইন্টারভেল, তাহলে আমি বুঝবো যে এই কনফিডেন্স ইন্টারভেলের মধ্যে যদি আমার যদি যেই ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটা যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার আমাদের প্রেডিকশনটা 95% কনফিডেন্ট, যে আমাদের প্রেডিকশনটা ঠিক আছে। সো এতটুকুই হলো আসলে আপনার এই মেশিন লার্নিং এর কাজ। আমি হয়তো আপনার আধা ঘন্টার মধ্যে অনেকগুলো কথা আমি আপনাদেরকে বলে ফেলছি, কিন্তু ইটস এ হিউজ ট্রিপ। ঠিক আছে, তো এটা আপনার ঘন্টার পর ঘন্টা কথা বললেও শেষ হবে না, এই প্রতিটা কথা, প্রতিটা ওয়ার্ড, এগুলি এক একটা আপনার 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস। ঠিক আছে, সো আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনাদের যেই পয়েন্টটা আপনারা না বুঝেন সেই পয়েন্টটার উপর আপনারা রিসার্চ করবেন। ঠিক আছে, অনেকে হয়তো দেখা যাচ্ছে যে আপনার স্ট্রেটিফাইড স্যাম্পলিং জিনিসটা বুঝে নেয়। ঠিক আছে, অনেকে হয়তো আরএমএসি জিনিসটা বুঝে নেয়, তাহলে আপনারা ডিটেলস চ্যাট জিপিটিতে যান, তাকে বলেন যে আমি একেবারে নিউ বাই, আমি একটা ক্লাস 1-এর ছেলে, আমাকে ওইভাবে তুমি বুঝিয়ে দাও, বিভিন্ন এক্সাম্পল দাও। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে কি। আমি হয়তো যেভাবে বুঝাচ্ছি সেটা হয়তো খুব অ্যাডভান্স লেভেলের ভাবে এক্সপ্লেন করতেছি, আমি ধরেই নিছি যে আপনারা
মেশিন লার্নিং জানেন, কিন্তু আপনার যে লেভেলটা, আমি তো সবার লেভেল জানি না। তো আপনি যেই টার্মসগুলো না বুঝবেন, আমি টার্মসগুলো দিয়ে দিয়েছি। সো ইটস ইয়োর ডিউটি, আপনারা বিভিন্ন জায়গায় আপনারা এগুলো R&D করেন। চ্যাট জিপিটি ইজ এ ভেরি বেস্ট প্লেস। আপনারা দেখেন, তাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে আমি জিনিসটা বুঝতেছি না। ওই ওর কথাগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারবেন। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট না, কিন্তু টার্মসগুলো আগে বোঝার চেষ্টা করেন। যে এই 2 ঘন্টা ক্লাসে হয়তো বুঝবেন না, কিন্তু নিজেরা এগুলি নিয়ে পড়তে হবে। তো তারপরে আপনার একটা মডেল আপনি এখন একটা তৈরি করলেন, যে আপনি আপনার লিডারকে বললেন, আপনার বসকে বললেন যে আমার মডেল তৈরি হয়ে গেছে, এখন তুমি মডেল নিয়ে কাজ করতে পারো। তো মডেল আপনি ডেপ্লয় করে দিলেন। ঠিক আছে? তো এই রিগ্রেশনের মডেল ডেপ্লয় করার কিছু কোনো ব্যাপারই না, তো আপনি কোডটা দিয়ে দিলেও হবে। ঠিক আছে? সো আপনি রিগ্রেশনের এই মডেলটা আপনি তৈরি করলেন। অনেকভাবে মডেল আপনার ডেপ্লয় করা যায়, তার জন্য কিছু ফ্লেক্স কোড লিখতে হয়। আমি আহ, আহ, জানি যে আপনার এই জিনিসটুকু জানেন যারা ডেপ্লয় করে। ঠিক আছে? তো এইটাই কি কাজ? আমার একটা মডেল আমি তৈরি করে ফেললাম, তারপর আমি কি বসে থাকবো? আমি এটা দিয়ে দিলাম, আমার ক্লায়েন্টকে দিয়ে গেলাম। ঠিক আছে? ওই যে আমি ইয়েতে দেখতেছিলাম, এই যে মেশিন লার্নিং গ্রুপে আমি দেখতেছিলাম যে তারা কিউ প্রো ডাটা নিয়ে কাজ করতেছে, সেখানে আপনার মডেল 97% তাদের অ্যাকুরেসি। 97% অ্যাকুরেসি ইটস এ ভেরি গুড অ্যাকুরেসি। ইটস এ ভেরি 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 গুড অ্যাকুরেসি। ঠিক আছে? এখন আপনার কি কাজটা হবে? আপনি তো 97% পর্যন্ত আপনি অ্যাকুরেসি নিয়ে আসছেন। তাহলে আপনাকে এখন দেখতে হবে যে আপনি প্রোডাকশনে যান, যে নতুন নতুন যে ডেটা আসে, সেই ডেটা দিয়ে আপনার এই জিনিস কি হচ্ছে, যে আপনার যে প্রেডিকশন তার কনফিডেন্স ইন্টারভ্যাল বের করেন, আপনি নতুন ডাটা দেন। আপনার মডেলের নতুন ডাটা দিয়ে দেখেন যে আপনার মডেল 97%, আপনি যেটুকু বলতেছেন যে আসলে 97% পর্যন্ত সে অ্যাকুরেসি সে প্রেডিক্ট করতে পারছে কিনা, সেটা দেখতে হবে। আপনি যদি দেখেন যে না, আমার মডেল আপনার নতুন যে কোনো ডাটা পাইলেই আপনার 97% পর্যন্ত আপনার প্রেডিক্টেড করতে পারেন, দ্যাটস আ ভেরি গুড, যে আপনি আপনার টাস্ক করছেন। কিন্তু অনেক সময় দেখবে যে আবার ডেটা আসতেছে, যে আপনার ওইটা দেখা যাচ্ছে আপনার সে প্রেডিক্ট করতে পারতেছে না। তখন কি করতে হবে? তখন আপনাকে আবার ওই নিয়ে নতুন ডাটা নিতে হবে। নতুন ডাটা নিয়ে আপনাকে আবার এই মডেল রিট্রেন করাতে হবে। ঠিক আছে? তো এইটা ইটস এ কন্টিনিউয়াস টাস্ক, ইটস নট এ মানে ওয়ান টাইম টাস্ক, যে আপনি একবার করবেন, একবার করে আপনি বসে থাকবেন, সেরকম কিছু না। তো আপনার নতুন ডাটা আসবে, নতুন ডাটা এনে আপনি যত মডেল রিট্রেনিং করাবেন, ততই আপনার এই অ্যাকুরেসি আপনাকে বাড়তে থাকবে। তো আপনি 97% পর্যন্ত উঠে গেছেন মানে আহ, এটা একেবারে কনফার্ম যে আপনি, যে আপনার মডেল প্রপারলি কাজ করছে। তো যারা ওই যে ওই কিপ্রো ডাটাটা নিয়ে কাজ করে, আমি তাদেরকে বলবো আপনারা এই যে ডেটার যে অ্যানালাইসিসটা, সেই অ্যানালাইসিসটা যে আমি যেভাবে দেখাচ্ছি, আপনি এভাবে দেখেন। আপনি আরো ভিজুয়ালাইজ করেন যে আসলে আমি কি ঠিক আছে কিনা, যে কোথাও কোনো লুপ হোল আছে কিনা। ঠিক আছে? সো এগুলি আপনাকে দেখতে হবে, কন্টিনিউয়াসলি রেগুলারলি ট্রেন করতে হবে, নতুন ডাটা দিতে হবে, নতুন ডাটা দিয়ে আপনি রেগুলারলি ট্রেন করে আপনাকে দেখতে হবে আবার নেক্সট নেক্সট ব্যাচে কিভাবে ডাটাগুলো আসলে কাজ করে। এটাই হলো মেশিন এলএম ইঞ্জিনিয়ারিং কাজ। সো আজকের এই আমার যেই পার্টটুকু ছিল, এটা হলো আপনার মেইন পার্ট। আমি মেশিন লার্নিং এর যেই জিনিসটুকু বলার দরকার আমি বলে বলে দিলাম, যে আমি সিকুয়েন্সিয়ালি আপনাদেরকে দেখালাম যে কিভাবে একটা ডেটা সেট পাওয়া থেকে আরম্ভ করে একেবারে মানে জিনিসটা আমাদেরকে মডেল তৈরি করতে হয়। সো নেক্সট আমি প্রতি ক্লাসেই বলেছি যে আমি আসলে কিছু আপনার স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনাদেরকে ক্লাস নেব, যেটা আসলে আহ, আপনাদের রেলিভেন্ট থাকে। ঠিক আছে? যতটুকু রেলিভেন্ট সেটা আমি বলবো। তো 2 ঘন্টার সময় আসলে খুব অল্প সময়, এত কথা বলা যেমন খুব বেশি কথা বলা যায় না। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে একটা ডেটা সেটে আপনার এক্সট্রিম যে অবজারভেশন আছে, আউটলায়ার আছে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স পয়েন্ট আছে, এগুলি কিভাবে বের করতে হয়, কিভাবে বুঝবেন। ওই যে আমি বললাম যে 80% টাইম আপনার যাবে হলো এই ডেটা নিয়ে অ্যানালাইসিস করার, তার একটা পার্ট আমি এখন একটু আপনাদেরকে দেখাবো।
কিভাবে আপনি এই এক্সট্রিম অবজারভেশন নিয়ে আপনি স্ট্যাটিস্টিক্যালি আসলে অ্যানালাইসিস করবেন। সো যে আপনাকে তাহলে আপনি একটা ডাটা সেট যখন আপনি দেখবেন, ঠিক আছে, আপনি হয়তো দেখবেন যে কিছু ডাটা আপনি যখন কোনো ভিজুয়ালাইজেশন করবেন বা আপনি ডাটাটা যখন দেখবেন তখন তো বুঝতেই পারবেন যে কিছু রং ডাটা এখানে আছে। এই ডাটাগুলো আপনাকে ভিজুয়ালাইজেশন প্লট থেকে অনেক উপরে বা অনেক নিচে বিভিন্ন ধরনের তারা আপনার বিহেভিয়ার আপনার দেখবেন। তখন তো স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসবে, এটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা আছে তাদের প্রথম প্রশ্ন যে আমি আসলে এই ডেটাগুলো নিয়ে কি করব। আমি কি ডেটাগুলো মুছে ফেলবো, আমি কি ডেটাগুলো রাখবো, মুছলে কি হবে, রাখলে কি হবে। তো এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি ইচ্ছা করলে একটা ডাটা বুঝতে পারেন না। প্রথম কথা আপনি অ্যানালাইসিস করবেন ডাটাটা নিয়ে। অ্যানালাইসিস করে আপনি দেখবেন যে ওই ডাটাটার আপনি যে মডেল বানাচ্ছেন সেই মডেলের উপর আপনার ইনফ্লুয়েন্স কতটুকু সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তারপর আপনাকে আপনার যে স্টেক হোল্ডার আছে, ক্লায়েন্ট আছে, তার সাথে বসতে হবে যে বাবা তোমার যে ডাটা সেট দিছো সেই ডাটা সেটের মধ্যে এরকম একটা পয়েন্ট আছে, এরকম কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো কি, কারণ এটা কিন্তু বিজনেসের ডেটা। তাকে যখন আপনি বলবেন তখন সে আপনার সাথে রিলেট করতে পারবে যে হ্যাঁ এই ডাটাগুলো তার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না। তখন তার কথার উপর ভিত্তি করে, তার কথার উপর বেস করে আপনি ওই ডাটাটা রাখবেন কি রাখবেন না, বা ডাটাটাকে কিভাবে আপনি আহ, আপনি ওই ডাটাটাকে কিভাবে আপনি চ্যালেঞ্জটা মোকাবেলা করবেন সেটার উপর ডিপেন্ড করে করতে হবে। সো এখানে দেখেন আমি একটা আপনাদেরকে একটা গ্রাফ দেখিয়েছি যে এখানে দেখেন আপনার আহ, কিছু আপনার ডেটা পয়েন্ট আছে। আপনি 1 নম্বর গ্রাফটা যদি আপনি দেখেন যে এখানে কিছু ডেটা পয়েন্ট আছে এবং এখানে দুইটা লাইন আঁকা আছে, ঠিক আছে। একটা হলো যে আপনার এই যে যেই ডার্ক লাইনটা, সেই ডার্ক লাইনটা হলো যে আপনার একটা লিস্ট স্কোয়ার ফিট একটা লাইন আঁকা হয়েছে, ঠিক আছে। তো এই লিস্ট স্কোয়ার ফিট জিনিসটাকে আমি তাও একটু বলে বলে রাখি, আমার ধারণা আপনারা জানেন, ঠিক আছে, যে এমন একটা আহ, মানে আপনার এমন একটা লাইন আঁকা হয় যেই লাইনটার প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে আপনার ডিফারেন্সটা, দ্যাট মিনস আপনি যে প্রেডিকশন করবেন প্রেডিকশন আর অ্যাকচুয়ালি ডিফারেন্স করবেন, যে এররটা, দ্যাট মিনস যে আরএমএসি এররটা সবচেয়ে কম, ঠিক আছে। আর দেখেন এই যে আপনি যদি দ্যাট মিনস আপনি যে রিগ্রেশন লাইন আঁকছেন অ্যাকচুয়ালি মডেল সেই লাইনটা। সো এইখানে আপনার এই যে একটা একটা এক্সট্রিম অবজারভেশন আছে, ঠিক আছে। সো এই এই ডেটা এই লাইনটা আঁকা হয়েছে এক্সট্রিম ডেটা নিয়েই। আচ্ছা, আরেকটা লাইন আঁকা হয়েছে আপনি দেখেন একটা ডটেড লাইন নিয়ে, ঠিক আছে। এই ডটেড লাইনটা আঁকা হয়েছে আসলে এক্সট্রিম পয়েন্টটাকে বাদ দিয়ে, ঠিক আছে। তো এখানে আপনি এই যে লেখা আছে দ্য সলিড লাইন্স আর দ্য লিস্ট স্কোয়ার ফিটস উইথ অল পয়েন্টস ইনক্লুডেড, ঠিক আছে। আর দ্য ডটেড লাইন্স আর ফিটস উইথ এক্সট্রিম পয়েন্টস এক্সক্লুডেড। তাহলে দেখেন যে আপনি যখন এক্সট্রিম পয়েন্ট নিয়ে যখন আপনি একটা লিস্ট স্কোয়ার, আপনি যখন একটা একটা লাইন আঁকলেন বা একটা মডেল বানালেন, দেখেন তাতে কিন্তু আপনার তার চেঞ্জ হয়েছে কি, তার চেঞ্জ হয়েছে তার ইন্টারসেপ্টটা, মানে ওয়াই অ্যাক্সিসে আপনার তার চেঞ্জ হয়েছে, তার স্লোপ কিন্তু একই আছে, দুইটা কিন্তু প্যারালাল, ঠিক আছে, তার স্লোপ কিন্তু একই আছে। আচ্ছা, তারপরে দেখেন যে 2 নাম্বার মানে বি 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 গ্রাফটা যদি দেখেন যে সেখানে কি হয়েছে, যে সেখানে হয়েছে যে আপনার 1 নাম্বার গ্রাফে আপনার যে এক্সট্রিম পয়েন্টটা সেটার আপনার ওয়াই ওয়াই বেশি, আউটলায়ারটা যে আউটলায়ার পয়েন্টটা আছিল সেটা বলতেছে যে দ্য পয়েন্ট ইজ এক্সট্রিম অন ওয়াই স্কেল বাট নট অন দ্য এক্স এক্সেল, ঠিক আছে, এই যে এখান থেকে অর্ধেক। কিন্তু বিতে যে এক্সট্রিম পয়েন্টটা আছে, ঠিক আছে,
এটা হলো যে আপনার এক্সট্রিম বোথ ওয়াই এবং এক্স অ্যাক্সিসের দুই দিকেই আপনার এক্স, মানে ওর ওয়াই ভ্যালুও বেশি, এক্স ভ্যালুও বেশি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি এই এক্সট্রিম পয়েন্টটা যদি এই ধরনের পজিশনে থাকে, তাহলে আমি যখন দুইটা লাইন এঁকেছি, দেখেন এই যে একটা যখন এক্সট্রিম পয়েন্টটাকে রেখে এবং এক্সট্রিম পয়েন্টটাকে বাদ দিয়ে, ঠিক আছে, তাহলে এখানে বলতেছে যে দ্য আউটলায়ার ইন দ্য প্লট বি ডাজ নট চেঞ্জ দ্য ওভারঅল ফিট মাচ। ঠিক আছে, মাচ বিকজ ইট কনফার্মস টু দ্য এক্সিস্টিং প্যাটার্ন অফ দ্য ডাটা ডিসপাইটিং ফ্রম দ্য, দ্যাট মিনস এখানে একটা আপনার রিলেশনশিপ আছে এক্স এবং ওয়াই এর মধ্যে, আপনার একটা এই ডাটা পয়েন্টের একটা রিলেশনশিপ আছে, একটা প্যাটার্ন আছে, এক্স বাড়লে ওয়াই বাড়ে, এরকম একটা রিলেশনশিপ এখানে আছে। তাহলে ওরকম যদি ডেটাতে যদি আপনার যদি ওরকম রিলেশনশিপ যদি থেকে থাকে, তাহলে দেখেন আপনি যখন আউটলায়ারটা আপনি যখন সরায় নিছেন, আউটলায়ারটা যখন বের করে দেয়, এক্সট্রিম পয়েন্টটা যখন বের করে দিচ্ছেন, তখনও কিন্তু আপনার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, সেরকম কোনো চেঞ্জ, খুব বেশি সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হয় নাই। এটাই বলতেছি, ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য লাইন বাই মাচ। সি নাম্বারটা যদি দেখেন, সি নাম্বারটাতে যদি দেখেন যে ও কিন্তু ডিফারেন্টলি বিহেভ করতেছে। এইখানে কিন্তু যে তার এক্স এবং ওয়াই যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা নাই। ঠিক আছে, সেখানে তার রিলেশনশিপটা নাই। সো যার ফলে আপনি যখন এই এক্সট্রিম পয়েন্টটা যখন সরায় নিচ্ছেন, দেখেন যে তার স্লোপটা কত চেঞ্জ হয়ে গেছে। এই যে ডটেড লাইনের স্লোপ আর আপনার সলিড লাইনের স্লোপ। ঠিক আছে, because it does not conform with the yx relationship, it influences the line severely। ঠিক আছে, এখন এই ঘটনাগুলো কেন ঘটতেছে? ঠিক আছে, এই ঘটনাগুলো কেন ঘটতেছে? ঘটতেছে যে আপনার একটা জিনিস হলো যে আপনার যে আপনাকে ওই যে লেভারেজ, আপনি কোথায় আসতেছি, কোথায়, আচ্ছা, আমি লেভারেজ কথাটা আসতেছি। আচ্ছা, আমি এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে এই টোটাল জিনিসটা আমি আসলে একটু বোঝানোর চেষ্টা করতেছি কতটুকু পারি দেখে। আচ্ছা, আমি একটা ডেটা সেট নিছি। তো এই ডেটা সেটটা হলো যে আপনার এনসকম্বল কোয়ার্টার ডেটা সেট। এটা একটা রিসার্চ, এটা একটা রিসার্চ ডেটা সেট। তো এই রিসার্চ ডেটা সেটের মধ্যে আপনার 4 সেট ডাটা দেওয়া আছে, x1 x2 x3 x4, 4 সেট ডাটা দেওয়া আছে এক্স এর সাথে ওয়াই। তো আমরা আসলে ধরেন এক্স এর ডাটা নিয়ে কাজ করব, x3 এবং y3 নিয়ে কাজ করব, এবং দেখেন এই যে কোন ডাটার প্যাটার্ন কিরকম সেটা বলা আছে। আপনারা এটা এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন যে x1 y1 এর ডাটার সাথে দেখেন একটা রিলেশনশিপ আছে। আবার x2 y2 যে ডাটা সেটগুলো আছে, সেই ডাটা সেটগুলো একটু কার্ভ। ঠিক আছে, আবার x3 y3 ডাটা সেট, দেখেন এই ডাটা সেটগুলো ঠিক আছে আপনার লিনিয়ার লিনিয়ার পড়ে, কিন্তু একটা একটা পয়েন্ট আছে একেবারে আপনার আউটসাইডে আছে। ঠিক আছে, আবার 4 নম্বর ডাটা সেটটা থেকে একটু ডিফারেন্ট। আমি টোটাল ডাটা সেটটা সম্বন্ধে বলেছি এখানে কিভাবে ডাটা সেটটা আসলে ইয়ে করে, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে, আপনারা একটু পড়ে নেবেন ভালোভাবে বোঝার জন্য। তো এটা একটা ডেটা সেট, যেখানে আপনার আমি একটা ডাটা সেট নিয়ে কাজ করবো, x3 এবং y3। সো আমি তাহলে কি করতেছি, আমি এই 3 নম্বর ডেটা সেটটা নিতেছি। ঠিক আছে, 3 নম্বর ডেটা সেটটা আমি নিয়ে আমি প্রথমে তার x3 ভার্সেস y3 যেই গ্রাফটা আগে সেটা দেখালাম যে এখানে কিছু আপনার এক্সট্রিম পয়েন্ট আছে। এখন আমি কি করব, আমার কিছু আসলে লেভারেজ নামে একটা কথা আপনার মেশিন লার্নিং এ আপনার এসে যাবে। ঠিক আছে, যে লেভারেজটা কি। ঠিক আছে, এই লেভারেজটা আপনাকে বুঝতে হবে। লেভারেজটা বোধহয় আমি গত ক্লাসেও বলছিলাম যে আপনার যে এটা হলো যে একটা ডেটা পয়েন্ট এক্স অ্যাক্সিস থেকে কত দূরে, ঠিক আছে, সেটাকে আসলে বলা হয় লেভারেজ, এক্স অ্যাক্সিস নট ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, সো একটা ডেটা পয়েন্ট এক্স অ্যাক্সিস থেকে কত দূরে, সেটাকে আপনার বোঝানোর জন্য লেভারেজটা ইউজ করা হয়। ঠিক আছে, সো লেভারেজটা আপনার
ওয়ানলি ডিপেন্ডস অন এক্স ভ্যালু, একটা ডাটা ভ্যালু এক্স এক্স ভ্যালুর উপরে আসলে একটা ডিপেন্ড করে, ওয়াই ভ্যালুর উপরে না। আচ্ছা, তারপরে আপনার এখন এই যে লেভারেজ এবং আউটলায়ার, নতুন নতুন টার্মস আপনাদের আসতেছে, লেভারেজ, আউটলায়ার, ইনফ্লুয়েন্স, ঠিক আছে, ইনফ্লুয়েন্স পয়েন্ট, আপনি বিভিন্ন ধরনের জিনিস পাবেন। তো লেভারেজ যদি বেশি হয়, হাই লেভারেজ ডাজ নট মিন যে এটা আউটলায়ার। এটা আপনি যে আপনার যদি লেভারেজ, আপনি হয়তো ক্যালকুলেশন করবেন, লেভারেজ ক্যালকুলেশন করবেন তার বিভিন্নভাবে। সো একটা ডাটা পয়েন্টের লেভারেজ বেশি হওয়া মানে ইট ডাজ নট মিন যে এটা একটা আউটলায়ার, ঠিক আছে। এটা ওয়াই অ্যাক্সিস মানে এটা আপনার আউটলায়ার হতে পারে ইন টার্মস অফ এক্স অ্যাক্সিস, বাট আপনি যখন ইন টার্মস অফ ওয়াই অ্যাক্সিস চিন্তা করবেন, ইট ডাজ নট মিন ইটস আউটলায়ার, ঠিক আছে। তারপরে বলতেছে যে যে যদি লেভারেজ যদি বেশি হয়, হাই লেভারেজ, আপনার যে রিগ্রেশন লাইনটা আছে, যদি আপনার আপনি কিছু একটা ডেটা সেটের আপনি আপনি লেভারেজ বের করলেন, লেভারেজ বের করে আপনি দেখলেন যে ওই লেভারেজের জন্য আপনার রিগ্রেশন লাইন আসলে শিফট করে নাই, আপনার রিগ্রেশন লাইন শিফট করে নাই, তাহলে কিন্তু এটা আউটলায়ার না। কারণ এই যে এখন যদি আমি যে এই চিত্রটাতে যাচ্ছি, এই চিত্রটা অ্যাকচুয়ালি বলতেছে এইটাই, এই যে বি নাম্বার চিত্রটা যে এইখানে ওর লেভারেজ অনেক, এই পয়েন্টটার লেভারেজ আসলে অনেক বেশি, দ্যাট মিনস তার ইন টার্মস অফ এক্স তার লেভারেজ বেশি, কিন্তু আসলে সে আউটলায়ার না। কারণ তার যেই রিগ্রেশন, যে ফিটেড লাইনটা, সেই লাইনটা আসলে খুব বেশি চেঞ্জ হয়নি। কিন্তু এইখানে যে সি নাম্বারটাতে দেখেন যে তার রিগ্রেশন ফিটেড লাইনটা আসলে চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। সো এই ক্ষেত্রে এই জিনিসটা হবে আউটলায়ার। আচ্ছা, সো তাহলে আপনারা বুঝতেছেন যে কিভাবে লেভারেজ, আপনার লেভারেজটা আপনার ক্যালকুলেট, এই যে এক্সট্রিম অবজারভেশনের ক্ষেত্রে আমরা বের করতেছি। দেখেন খুব সুন্দরভাবে বের করা যায়। আমরা যে এই যে যে ডেটাটা নিয়ে কাজ করলাম, যে আমাদের তার একটা লিনিয়ার রিগ্রেশন, যে এলএম লিনিয়ার রিগ্রেশন মডেল একটা তৈরি করলাম, যে এক্স3 ডাটাটা নিয়ে, ঠিক আছে। এবং তার এই যে হেড ভ্যালুগুলো নিচ্ছে, এই হেড ভ্যালুটা অ্যাকচুয়ালি কি করে, তার ইয়ে লেভারেজটাকে ক্যালকুলেশন করে। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা পয়েন্টের আমরা লেভারেজ বের করলাম, এই প্রত্যেকটা পয়েন্টের লেভারেজ বের করে আমি কি করলাম, আমি ম্যাক্সিমাম লেভারেজটা বের করলাম। সো ম্যাক্সিমাম লেভারেজ হলো 0.31। তারপরে আমাকে আসলে ম্যানুয়াল ক্যালকুলেশন করতেছি, দেখেন যে আমার আসলে প্রেডিক্টর কয়টা, এখানে আমার প্রেডিক্টর হলো একটা এক্স3, আমার নাম্বার অফ অবজারভেশন কয়টা 11, আমার নাম্বার অফ অবজারভেশন 11। তাহলে আমি যে একটা লেভারেজের যে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন করে দেখলাম যে 2 × p+1/n, সেটা আসতেছে আমার এই যে আপনার লেভারেজের থ্রেশহোল্ড ভ্যালুটা হলো 0.36, লেভারেজের থ্রেশহোল্ড পয়েন্টটা হলো 0.36। তা কিন্তু আমার এখানে ম্যাক্সিমাম লেভারেজ আসছে কত, 0.31। তাহলে এই কি থ্রেশহোল্ড ভ্যালুকে ক্রস করছে, করে নাই, ঠিক আছে। তাহলে আমি আসলে এটা বলতে পারি না যে আসলে এই আমার এটা আসলে এক্সট্রিম পয়েন্ট। সো দেখেন কতভাবে আমি জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হচ্ছে আমাকে। আচ্ছা, তারপরে আসতেছে আরেকটা, আপনারা জিনিসটা জানবেন যে ডিএফ বেটা, ঠিক আছে। সো ডিএফ বেটাটা হলো যে আপনার আহ, আপনি যখন একটা লিনিয়ার রিগ্রেশন করেন, লিনিয়ার রিগ্রেশন করে এলএম মডেলটা যখন আমি দেখাবো আপনাদেরকে, একটা লিনিয়ার রিগ্রেশন মডেল যখন দাঁড়া করান, তখন দেখেন যে তার কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু বের হয়, β0, β1, β2, β3, β4, এগুলো হলো তার কোএফিসিয়েন্ট, ঠিক আছে। দ্যাট মিনস আপনার একটা লিনিয়ার রিগ্রেশন যদি হয়, মানে আমি যদি আপনার এই মডেলটাই যাই, যে আমার একটা মডেল y3 ইজ ইকুয়াল টু, এটার আসলে লিনিয়ার রিগ্রেশন মডেলটা কি হবে, মডেলটা হবে হলো y3 ইকুয়াল টু তার কোএফিসিয়েন্ট যোগ, কোএফিসিয়েন্টকে যদি β0 ধরি, আমি এখানে লিখতে পারলে ভালো হতো, β0 যোগ
β1 ইন্টু x3, ঠিক আছে। সো এই যে এই β1 β2 এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে আপনাদেরকে আমি আগে ওই যে এর আগের ক্লাসে দেখিয়েছি যে আপনার β1 মানে আপনার যদি একই ইউনিট চেঞ্জ হয়, আপনার যদি একই x3 যদি একই ইউনিট যদি চেঞ্জ হয়, তাহলে আপনার ওয়াইটা আসলে ভ্যারি করবে, কতটুকু ভ্যারি করবে, ঠিক আছে। এটা দিয়ে এই কোএফিসিয়েন্ট গুলো দিয়ে আসলে এইভাবে জিনিসগুলো মেজার করা হয়। দিস ইজ অল অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স। সো এই ডিএফ বেটা যেটা, তো এই ডিএফ বেটা হলো যে ফাংশন। তো ডিএফ বেটা এটা একটা ডায়াগনস্টিক, যেখান থেকে আমরা ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশনগুলো আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। এবং এই জিনিসগুলো হলো আপনার কোফিশিয়েন্ট। এটাকে মনে রাখেন যে আপনার যেই মডেলের যেই ফিচারগুলো ইউজ করেন সেই ফিচারগুলো কোফিশিয়েন্ট প্লাস ইন্টারসেপ্ট। আচ্ছা, এইখানে আপনার তাহলে আমি একটা আপনার একটা ডিএফ বেটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়েছি, যে এখানে বলতেছে যে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল করব যার হাউস প্রাইস প্রেডিক্ট করব, ঠিক আছে। তাহলে বেসড অন দ্য সাইজ অফ দ্য হাউস, হাউসের সাইজের উপর আমি বেসড করে আমি একটা হাউস প্রাইস প্রেডিক্ট করব। তাহলে আমি যখন লিনিয়ার রিগ্রেশন করলাম, তাহলে সেখানে আমি তার কিছু কোএফিসিয়েন্টের ভ্যালু আমি পাবো, ঠিক আছে। একটা ইন্টারসেপ্টের ভ্যালু আর একটা হলো β1 এর ভ্যালু। তাহলে এখন দ্য মডেল গিভস এ কোএফিসিয়েন্ট বেটা ভ্যালু অফ $2,200 পার স্কোয়ার ফুট, which means for each additional square foot the price increases by $200. তো একটা মডেল আপনি যখন একটা রিগ্রেশন মডেল যখন আপনি বানাবেন, তখন আপনার এই যে কোএফিসিয়েন্টের ভ্যালুটা যে আসলো, এই কোএফিসিয়েন্টের ভ্যালু দিয়ে এটা মিনিং হলো সেটাই যে x3 যেটা x3 সাথে যে আপনার এই যে 200 কোএফিসিয়েন্টের ভ্যালু, মানে যে আপনার যে এক ইউনিট সাইজের জন্য, মানে আপনি যদি 1 মিটার আপনার বাড়ির সাইজ যদি বেশি নিতে যান, তাহলে আপনার $200 বেশি দিতে হবে। বা ইউনিটটা কি, সেটা 1 ইঞ্চি, 1 ইউনিট, 1 ফুট, সেটা ইউনিটের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আপনাকে সো এই কোএফিসিয়েন্টটা বের করলাম। আচ্ছা, তাহলে দেখেন এখানে দুইটা সিনারিও দেওয়া আছে, যে একটা হলো হাই ডিএফ বেটা আর একটা হলো লো ডিএফ বেটা, ঠিক আছে। আপনারা যখন এই ডিএফ বেটা চালাবেন, তখন দেখবেন যে অনেকগুলো ডিএফ বেটা আসতেছে, ডিএফ বেটা 0, ডিএফ বেটা 1, ডিএফ বেটা 2, ডিএফ বেটা 3, 4, 5, 6। ইট ডিপেন্ডস অন হাউ মেনি ফিচার্স ইউ হ্যাভ ইনক্লুডেড ইন ইউর মডেল। আপনি যদি একটা ফিচার আপনি ইনক্লুড করেন, তাহলে ডিএফ বেটা 0 আর 1 পাবেন। 0টা হলো ফর ইন্টারসেপ্ট, আর 1টা হলো ফর ওই যে ওই যে ফিচারটা আছে সেই ফিচারটার আপনার ডিএফ বেটা, ঠিক আছে। আপনি যদি দুইটা মডেল, আপনি দুইটা ফিচার ইউজ করেন, তাহলে ডিএফ বেটা 0, 1, 2 এরকম পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, যে বলতেছে যে if you calculate df beta for this mention and find it to be large, it means that this particular data point is heavily influencing the coefficient, heavily influencing the coefficient. So এটা যদি আপনি ধরেন ডিএফপিটা পাইলেন আপনি 1.5, তাহলে আপনাকে it means that removing the mention from the data set would decrease the coefficient $200 to $550 per square feet. That means আপনি ওই যে একটা ডেটা পয়েন্ট আপনি যে সরাতে চাচ্ছেন, আপনি যে রিমুভ করে দিতে চাচ্ছেন, তাতে আসলে আপনার ইফেক্টটা কি হবে সেটা আপনি ডিএফ বেটাতে আপনি বুঝতে পারবেন, যে আমি কি আসলে সরাবো কিনা। আপনি দেখবেন যে হ্যাঁ, এটা যদি আমি সরাই ফেলি, তাহলে এটার যদি ইফেক্ট যদি ওরকম কিছু না হয়, তাহলে আপনি সরাই ফেলেন। আর যদি আপনি দেখেন যে না, ওই এক্সট্রিম ডাটা পয়েন্টটা, ওই ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্টটা আপনি যদি সরায় দেন, তাহলে দেখা যাচ্ছে যে কি আপনার যে আপনার ইয়ে কমে যাচ্ছে, ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। তাহলে আপনাকে মনে করতে হবে যে ওই পয়েন্টটা আসলে আপনার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে। আমি আরেকটু ডিপে যাব, আর একটু বুঝতে পারবেন। তো আপনারা যদি একটু পড়েন, তো এই ডিএফ বেটা ক্যালকুলেশন করার জন্য আবার একটা ফর্মুলা আছে, 2/√n, ঠিক আছে। এটা দিয়ে তার থ্রেশহোল্ড ভ্যালুটা আসলে ক্যালকুলেশন করানো হয়।
তো দেখেন আমি তাহলে ওই যে একটা মডেল বানালাম, কোন মডেলটা বানালাম, এই যে এই মডেলটা বানালাম, এই যে Y3 ভার্সেস X3। ঠিক আছে, আমি একটাই একটাই মাত্র আমি ফিচার নিছি। তো সেই ফিচারটার আমি যখন ডিএফবিটা ক্যালকুলেশন করব, তাহলে প্রত্যেকটা ডাটা পয়েন্টের যে ইন্টারসেপ্ট এবং তার কোএফিসিয়েন্ট গুলো আমি পেয়ে গেলাম। এখন আপনাকে এখান থেকে দেখতে হবে যে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে। তাহলে আমার প্রথমে আমাকে এই ডিএফবিটার আমার থ্রেশহোল্ড ভ্যালুটা বের করতে হবে। থ্রেশহোল্ড ভ্যালু হলো যে আমি 2/√10, দ্যাট মিনস 0.60, যে এর উপরে গেলে আপনার এগুলি সব হলো যে আপনার ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট। দেখেন যে আপনার সবগুলো জিনিস হলো আপনার 0.000, দেখেন 10⁻⁻3, -2, -2, -18, সেগুলি অনেক ছোট। একটা পয়েন্ট দেখেন, এই যে 3 নাম্বার ডাটাটা দেখেন, যে এটা হলো যে +022 প্লাস। সো 0 2 মানে কি, মানে আপনি 100 দিয়ে গুণ করবেন, মানে 100 দিয়ে গুণ করলে 3000 কত আসবে, 357 আর 525। তো এই যে 3 নাম্বার পয়েন্টটা আছে এখান থেকে, যে আপনি দেখতেছেন যে 3 নাম্বার পয়েন্টটা আসলে আপনার যে থ্রেশহোল্ড ভ্যালু আছে এই থ্রেশহোল্ড ভ্যালুর সাথে আসলে যায় না, তার ভ্যালু অনেক উপরে। তাহলে এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট। ঠিক আছে, এটা আরো সুন্দর করে আপনি দেখবেন যে আপনি লেভারেজ, ডিএফ বেটা এবং যখন কুক ডিস্টেন্স নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে কথা বলছি। তো এই এই ভ্যালুগুলো আপনারা যখন দেখবেন, আহ, দেখেন যে আমি বের করছি যে লেভারেজ, ডিএফ বেটা এবং কুক ডিস্টেন্স করে আমি দেখেন আপনার তাদেরকে আপনার আমি একটা গ্রাফ করেছি যে লেভারেজটা কি, ওই যে লালটা যেটা, সেটা হলো তার থ্রেশহোল্ড পয়েন্ট, তার কাটিং পয়েন্ট, ডিএফ বেটা এবং ডিএফ বেটা 1 এবং কুক ডিস্টেন্স, সাথে আমি সবগুলো থ্রেশহোল্ড ভ্যালু আমি দিছি। তাহলে দেখেন এই যে ডিএফ বেটা 1-এ আপনি দেখতেছেন যে এই কোএফিসিয়েন্টটা থ্রেশহোল্ড ভ্যালু থেকে অনেক উপরে চলে গেছে। ঠিক আছে, অনেক উপরে বলে, দিস ইজ অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট। ঠিক আছে, সো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে আপনাকে জিনিসগুলো বুঝতে হবে যে 3 নাম্বার পয়েন্টটা লেভারেজটা কতটুকু। এই 3 নাম্বার দেখেন, শুধু খালি 3 নাম্বার পয়েন্টে আপনি ধরতে হবে যে 3 নাম্বার পয়েন্টের লেভারেজটা কতটুকু। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টটার আপনার ডিএফটা কি অবস্থা, তার কুক ডিস্টেন্স কি অবস্থা। দেখেন কুক ডিস্টেন্সও সে চলে গেছে, যেই যে থামগুলো আছে সেই থামগুলো অনুযায়ী এটাও সে অ্যাকসেপ্ট করছে। সো এটা, দিস ইজ দ্য প্রসেস, স্ট্যাটিস্টিক্যালি আমাদেরকে দেখতে হয়। ঠিক আছে, এটা আমি একটা এক্সাম্পল দেখালাম। আরেকটা এক্সাম্পল আমি খুব কুইকলি দেখা যাচ্ছে। আমি আসলে কেন আসলে আপনাদেরকে এত এক্সাম্পল বারবার একই জিনিস বারবার বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছি, যাতে এগুলো আপনাদের মাথার মধ্যে যেন ঢুকে জিনিসগুলো, যে কিভাবে আসলে অ্যানালাইসিস গুলো হয়। কারণ আমি, আপনারা যখন অ্যাসাইনমেন্ট গুলো জমা দিচ্ছেন, আমি সবগুলো অ্যাসাইনমেন্টই দেখেছি। ঠিক আছে, যে আমি যে প্রথম লেকচারটা নিলাম, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে ম্যাক্সিমাম লোকই আসলে আমার যে লেকচারটা, যে ক্লাস লেকচারটা ছিল সেই লেকচারটা ফলো করেনি। ঠিক আছে, আপনারা হয়তো বলছেন যে চ্যাট জিপিটিকে বলছেন, তারা দিয়ে দিছে, সেই অনুযায়ী হয়তো আপনারা করেছেন। কিন্তু আমি তো আপনি থেকে একটা সিকুয়েন্সিয়ালি অ্যানালাইসিস দেখাচ্ছি। তো এটা আপনাকে মনে রাখতে হবে যে আসলে কিভাবে জিনিসগুলো যাচ্ছে। এখন আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে, আপনি তখনই পারবেন যখন আপনি সিকুয়েন্সিয়াল অ্যানালাইসিসটা আপনার মাথায় থাকবে, তখন আপনি বলতে পারবেন যে না আমি জানি। কিন্তু ইনিশিয়ালি আপনারা আমার, আমি যেই রিসোর্সগুলো দিই সেই রিসোর্সগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেখেন, করেন। সেই অনুযায়ী আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে আমাকে এখন তুমি পিএফ বেটা দাও, এখন তুমি লেভারেজ দাও, এখন কুক ডিস্টেন্স দাও, সেই অনুযায়ী আপনি করেন, সেই সিকোয়েন্সিয়ালটা আপনি মেনটেন করেন। সেই জন্য আমি আসলে আপনাদেরকে এতগুলো এক্সাম্পল আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে জিনিসগুলো আমরা সিকুয়েন্সিয়ালি করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আরেকটা ডেটা সেট দেখেন আমি নিয়েছি যে একটা বিএমডি ডেটা সেট আমি নিয়েছি। তো এই বিএমডি ডেটা সেট থেকে আমি অ্যাকচুয়ালি আমি বিএমআইটা বিএমডি ক্যালকুলেশন করব। সো বিএমআই ক্যালকুলেশন করাটা খুব একটা, এটা আপনারা জানেন যে একজনের ওয়েট তার এবং হাইট স্কোয়ার দিলে তার অ্যাকচুয়ালি এই বিএমআইটা জানা। সো এখানে এই যে ডেটা সেটটা সম্বন্ধে বলা আছে, ঠিক আছে, যে এই যে মান্থ মানে আপনার যখন এই এক্সপেরিমেন্টটা শুরু হয়েছে, ঠিক আছে, তখন থেকে আপনার কত মাস পর্যন্ত, তার কোন মাসের কোন অবজারভেশনের ডেটা, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের 3টা গ্রুপ আছে, ঠিক আছে। এখানে বোন মেরু বোন মিনারেল ডেন্সিটি ডেটাটা আছে, যেটা ডেটাটা দেওয়া হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারে। তারপর এখানে স্মোকিং এর ডেটাটা দেওয়া আছে, একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দেওয়া আছে, ঠিক আছে, যেটা স্মোকার, নন স্মোকার বা আগে স্মোকার ছিল, ঠিক আছে। তারপর এখানে যেটা আমি আসলে বের করতে যাচ্ছি যে হরমোন রিপ্লেস থেরাপি, ঠিক আছে, এটা কি এই এইচআরটিটা, এই হরমোন রিপ্লেস থেরাপিটা কি নিছে বা নেয় নাই, ঠিক আছে, একটা ক্যাটাগরিক্যাল ডাটা আছে। তারপর এখানে একটা বিএমআই এর ডাটা আছে, বডি মাস ইন্ডেক্সের ডাটা আছে, ঠিক আছে, সেটা কেজি বা মিটার স্কয়ারে দেওয়া আছে। এখানে এইজ আছে। তো বিভিন্ন ধরনের ডাটা আছে। আমি এই যে এই ভেরিয়েবল গুলো, এই ডাটার ভেরিয়েবল গুলো কিভাবে আপনার বলা আছে সেটা আমি মানে সেটা আমি বলে দিলাম আপনাকে। এখন দেখেন আমি কিভাবে জিনিসটাকে আমি ধীরে ধীরে যাচ্ছি। যে প্রথমে আমি কি করলাম, যে আমি প্রথমে যে আমার যে ডেটাগুলো আছে বিএমডি, এইজ, বিএমআই, সেই ডেটাগুলো আমি আসলে তার ডিস্ট্রিবিউশনগুলো ডাটাগুলো দেখতে যাচ্ছি। তো ডিস্ট্রিবিউশন করে আমি দেখেন তার আনসারটাও লিখে দিয়েছি যে BMD values are approximately normally distributed centered around 0.8, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে আপনি এই যে the distribution of the age is slightly skewed, ঠিক আছে, right to their right with most subject being 45 থেকে 60 বছর। বিএমআই এর যে ডাটাগুলো এটা পুরোটাই রাইট স্কিউড একটা ডাটা, ঠিক আছে, যে 20 থেকে ম্যাক্সিমাম ডাটা 20 থেকে 30-এর মধ্যে আছে, কিন্তু বাকিটা ডাটা দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা কাজ করবেন তখন আপনি একটা গ্রাফ এঁকে বসে থাকলে কি হবে রে ভাই? এই গ্রাফ কে কি বুঝবে, বা আপনি বা কি বুঝলেন? আপনি বললেন যে একটা হিস্টোগ্রাম, একটা ডিস্ট্রিবিউশন, এই ডেটার উপর একটা ডিস্ট্রিবিউশন গ্রাফ দাও আমাকে, চ্যাট জিপিটি দিয়ে দিল, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে এই গ্রাফটা কি। যতক্ষণ পর্যন্ত আপনি গ্রাফটা না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুই আসলে আপনার বোঝার কিছুই হইল না। তো আমি ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্ট যেগুলো দেখেছি আপনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন। আই অ্যাপ্রিসিয়েট ইউর মানে এফোর্ট, যে আপনারা চেষ্টা করেছেন যে কিভাবে আসলে ডাটাগুলো অ্যানালাইসিস করার জন্য করা যায়, চেষ্টা করেছেন। এই জন্য আমি আপনাকে কোনো কোনো গাইডলাইন আমি আপনাকে দেই নাই, যে আমি দেখি যে তারা কি করে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আপনারা কেউই কোনো এক্সপ্লেনেশন লেখেন নাই, শুধু খালি একটা ছেলে ছাড়া সে একটু তার আন্ডারস্ট্যান্ডিংটা লেখার চেষ্টা করছে। একজন ছেলে, আমি রবিউল বা সামথিং সামান, সে শুধু খালি তার আন্ডারস্ট্যান্ডিংটা লিখে বলতেছে যে এই ডাটাটা দিয়ে এটা বোঝা যাচ্ছে। এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে লিখতে হবে, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ তো এই আপনি কি বুঝবেন? আপনি যখন, ঠিক আছে, আপনি নাহলে বুঝলেন ডাটাটা পেতে, আপনি যখন ক্লায়েন্টকে যখন এই রিপোর্টটা যখন পাঠাবেন তখন ক্লায়েন্ট এই ডাটা থেকে কি বুঝবে? আগামাথা কিছুই বুঝবে না। তো আপনাকে ওইখানে সুন্দর করে আপনাকে বুঝাইতে হবে যে এই যে দেখেন দ্য বিএমডি ভ্যালুজ আর অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড সেন্টার্ড অ্যারাউন্ড 0.8। আপনাকে সুন্দর করে রিপোর্টটা লিখতে হবে যাতে ক্লায়েন্ট জিনিসটা বুঝতে পারে। এটা হলো মেইন কাজ। আপনি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস যে রেজাল্টটা, সেই রেজাল্টটা ইন্টারপ্রেট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রেজাল্ট ইন্টারপ্রেট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইমপ্রুভমেন্ট হবে না। এটাই মেইন কাজ, যে আপনি রেজাল্টটা ইন্টারপ্রেট করতে পারছেন কিনা। এটাই ডেটা সাইন্স, এটাই মেশিন লার্নিং, যে আপনি বিভিন্ন ধরনের ডেটা আসতেছে। এই যে আমি প্রথম থেকেই বলে আসতেছি বিভিন্ন ধরনের ডেটা দেখতেছেন আপনারা, আপনি কি ইন্টারপ্রিটেশন বুঝতে পারতেছেন? আপনি ইনফো দেখতেছেন, আপনি ডেসক্রাইব দেখতেছেন, আপনি কাউন্ট দেখতেছেন,
তো এটা কি আপনি ইন্টারপ্রেট করতে পারছেন কিনা যে কেন দেখতেছি, কোন জিনিসটা দিকে আমার চোখ দিতে হবে, কোন জিনিসটা আমার জানতে হবে। তো এটা তো আপনাকে বুঝতে হবে, এটাই হলো কাজ। এটা এই কাজটা যখন আপনি এই বারবার বারবার যখন করবেন তখন আপনার জিনিসটা প্র্যাকটিসটা হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনি আপনার একজন ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলতে যাবেন, মিটিংয়ে যাবেন, তখন আপনি তাকে বলতে পারবেন যে এটা আসলে এই জিনিস বলতেছে, তোমার ডাটা আসলে এই জিনিস এইভাবে কথা বলতে পারে, স্টোরিটা আপনার বলতে পারবেন। তারপরে দেখেন তারপরে আমি কি করেছি, গরম। তারপরে আমি কি করেছি, তারপরে আপনার ওই যে স্কেট, ওই যে আপনার পেয়ার প্লটে আসছে। তাহলে আপনি একটা পেয়ার প্লট এঁকে ফেলেন, আপনাদেরকে গতবার শিখে দিয়েছি, সেখান থেকে আপনি কোরিলেশন দেখতে পাচ্ছেন যে আপনি কি কি ক্যালকুলেশন করতে পারছেন যে বিএমআই আর বিএমডির মধ্যে আপনার রিলেশনশিপটা কি। এটা কি স্ট্রং রিলেশনশিপ, এটা কি উইক রিলেশনশিপ, এটা কি আদৌ কোনো রিলেশনশিপ আছে। ঠিক আছে, সো দেখুন, তারপরে কি আপনার বিভিন্ন ধরনের আপনি স্ট্যাটিস্টিক্যালি আপনি অ্যানালাইসিস আরম্ভ করলেন। দেখেন আপনি একটা লিনিয়ার রিগ্রেশন মডেল, আপনি প্রথমে, আমরা প্রথমে বিএমআই নিয়েছি, তারপরে এজ নিয়েছি। বিএমআই আর এজ কে আমি আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করবো বিএমডি। তো আমি প্রথমে প্রেডিক্টর হিসাবে আমি বিএমআই আর এজ নিলাম, নিয়ে আমি কি দেখতেছি, দেখতেছি যে হ্যাঁ, এই যে দেখেন আপনি নিচে টেবিলে যে বিএমআইও সিগনিফিকেন্ট, আবার এইজও সিগনিফিকেন্ট। এই যে 3 স্টার, প্রথমটা হলো ইন্টারসেপ্টটা 3 স্টার, এটা সিগনিফিকেন্ট, মানে ঠিকই আছে। এটা তো বাহ, আমার তো তাহলে কাজ শেষ। তাহলে আমি একটা যে মডেল বানাবো, বিএমডি ক্যালকুলেশন করব, এখানে বিএমআই আর এইজ নিলেই আমার হয়ে যাবে, কারণ আমি দেখতেছি দুইটাই সিগনিফিকেন্ট। আর একটু নিচে যান, ওই যে লাল কালি দিয়ে দিচ্ছি, দেখেন আর স্কোয়ারটা কত, আর স্কোয়ারটা হলো 0.13। 0.13 মানে কি, আর স্কোয়ার 0.13 মানে কি, আর স্কোয়ার 0.13 মানে যে আপনি যেই প্রেডিক্টর গুলো ইউজ করছেন বিএমআই এবং এজ, আপনার মডেলের অনলি 13% আপনার ও এক্সপ্লেইন করে, বাকি 87% এক্সপ্লেইন করে না। এই মডেল 13% শুধু খালি আপনার মডেলটাকে সে এক্সপ্লেইন করতেছে এই দুইটা ফিচার দিয়ে। তাহলে আপনি এই মডেল আপনি এখন বাইরে কোথাও নিয়ে গেলে এই মডেল কাজ করবে? কারণ আপনি তো দেখতেছেনই যে এটা এই মডেল 13% এই এক্সপ্লেইন করে, যে ফিচার দুটো আপনি ইউজ করেছেন। ঠিক আছে, সো দেখেন যে কতভাবে আপনার এগুলিকে আপনার এক্সপ্লেইন করে। এবং আপনি যদি একেবারে যে এফ স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি এগুলি আরো ডিটেল যাব, যে সেটা হলো 44, এবং ওভারঅল অ্যাজ এ হোল এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। তারপরে আপনি এখন আপনার মনে তো এখন প্রশ্ন হতে পারে, আপনার মনে তো এখন প্রশ্ন হবে যে আমাকে দেখাচ্ছে যে বিএমআই এবং এজ এই দুইটাই আপনার সিগনিফিকেন্ট। দুইটা যদি সিগনিফিকেন্টই হয়, তাহলে আর স্কয়ারের ভ্যালু 13% কেন? ওয়াই? কারণটা কি? এটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যে দেখেন, তাহলে আপনি দেখেন যে আপনি যে দুইটা প্রেডিক্টর, যেখানে বলছে আর ইউ সারপ্রাইজ দ্যাট আর স্কয়ার ইজ স্মল, কথাটা বলতেছি। এখন আপনাকে ফার্দারে যেতে হবে। ফার্দারে গিয়ে কি দেখবেন, যে আপনি তাহলে দেখেন যে বিএমআই আর বিএমডি এর আপনি এই যে স্ক্যাটার প্লট আঁকলেন, আর না বিএমআই আর বিএমডি এর মধ্যে তো স্ক্যাটার প্লট রিলেশনশিপ তো আছে, কিন্তু আপনি যখন এইজ আর বিএমডির মধ্যে দেখবেন এটার মধ্যে কোনো রিলেশনশিপই তো নাই। এটা তো কি এক্সপ্লেন করতেছে, ও তো কোনো এক্সপ্লেনই করতেছে। তো তাহলে আপনি যে এইজ আপনি যে ইনক্লুড করলেন, এটা তো আসলে বিএমডির সাথে আসলে কোনো কিছুই যাচ্ছে না। এটা কি কোনো রিলেশনশিপ আছে? কোনো রিলেশনশিপই নেই। সেটাই আমি বলছি যে এইজের সাথে বিএমডি, নো ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন এইজ এন্ড বিএমডি। যার ফলে হয়েছে তো কি, যে আপনি যখন মডেল বানিয়েছেন তখন এই যে ওর ইনফ্লুয়েন্সিংটা আসলে এটা ইউজ হয়নি, শুধু খালি এই যে বিএমআই পার্সেস বিএমডি, মানে এইজ দিয়ে আপনি আরেকটা ক্যাটাগরিক্যাল আপনি আরেকটা ভেরিয়েবল ইউজ করছেন, ফিচার ইউজ করছেন, এটা আসলে সে ক্যালকুলেশন করেনি।
তারপরে কি আপনি যখন একটা মডেল বানালেন, তাহলে আপনি একটা মডেল বানালেন, ওকে ফাইন। সো মডেল বানায় আপনাকে কিন্তু M2, এটা কি M2 মডেল কোনটা, এটা কি মডেল, M2 মডেল। তারপরে এটা হলো যে আপনার প্র্যাকটিস, যে আপনাকে স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়াল গুলো আপনাকে দেখতে হবে। আপনারা যদি ব্যবহার করতে না পারেন অ্যানালাইসিসের জন্য, দেখেন যে এই কোডগুলো কিভাবে পাইথনে করা যায়। কিন্তু এগুলি লাগবে আপনার অ্যানালাইসিসের জন্য, এবং এগুলি পাইথনেও করা যায়, এভরিথিং পাইথনে করা যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো আর ইউজ করে দেখাচ্ছি। আপনারা যদি না জানেন, পাইথন মেক ইট, আপনি পাইথনে করবেন, বাট একই জিনিস, একটা পাইথনের কোড স্ন্যাপ নিয়ে রেখে দেবেন আর কি। ঠিক আছে, তাহলে আপনি একটা মডেল বানালেন, একটা মডেল বানায় তার কয়েকটা জিনিস আপনি দেখলেন, যে তার নর্মালাইজেশনটা কি, তার রেসিডুয়াল স্ট্যাটাসটা কি, এটা আমি আগে গত গত ক্লাসেও বলছি। তো দেখেন এই যে এখানে আমি সবগুলো ইন্টারপ্রিটেশন আমি আপনাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, যে যে একেবারে বাম দিকে যেটা আছে, যে স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়াল যেটা, ঠিক আছে, এটা বলছে ডিস্ট্রিবিউশন ইজ অ্যাপ্রক্সিমেটলি নর্মাল সেন্টার্ড অ্যারাউন্ড জিরো, however some deviation from perfect normality is একেবারে পারফেকশন বেল শেপ যেটা, সেটা না। যে মধ্যের প্লটটা দেখেন, এটা হলো কিউ কিউ প্লট, যে আপনি যেই মডেলটা তার আসলে নর্মালাইজেশন, সে নর্মালি নর্মাল কিনা, স্ট্যান্ডার্ড নর্মালাইজেশন কিনা। তাহলে এখানে দেখতেছেন যে আপনি মোস্টলি পয়েন্ট আর ডায়াগোনাল লাইন ইন্ডিকেটিং দ্যাট দ্য রেসিডুয়ালস আর ফেয়ারলি নর্মালি ডিস্ট্রিবিউটেড, কিন্তু আপনার হয়তো একেবারে উপরে বা নিচের দিকে কিছু হয়তো ডেভিয়েশন। রেসিডুয়াল ভার্সেস ফিটেড ভ্যালু, তাহলে এইখানে আপনি বলছেন দেয়ার ইজ নো ক্লিয়ার প্যাটার্ন, এখানেও কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে না, জিরোর উপরে দেখা যাচ্ছে যে র্যান্ডম স্ক্যাটার। তাহলে আপনার যে রিগ্রেশনের যেই ইয়ে, এটাকে কি বলে, আমি টার্মটা ভুলে গেছি, মানে আপনি যে একটা মডেল বানালেন, ঠিক আছে, সেই মডেলটা আপনি যে টেস্টগুলো করলেন, স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়াল টেস্টগুলো যে করলেন, দেখলেন যেগুলো সবই ভালো, কিন্তু তার আর স্কোয়ার খারাপ। আপনি এখন আরো হাঁটবেন যে আমার ঘটনাটা কি, আমাকে আরো ডিপে যেতে হবে। ঠিক আছে, এখন আপনি দেখেন এই যে লেভারেজ ক্যালকুলেশন করতেছেন, ডিএফ বেটা ক্যালকুলেশন করতেছেন, কুক ডিস্টেন্স আপনি ক্যালকুলেশন করতেছেন। ঠিক আছে, এগুলি ক্যালকুলেশন করে আপনি দেখেন যে হোয়াটস হ্যাপেন, যে এই যে 1 2, ঠিক আছে, 0 1 2 0, এই ডিএফ বেটা 0 হলো ইন্টারসেপ্ট, ডিএফ বেটা 1 হলো আপনার ডিএফ বেটা 2 হলো আপনার যে এইজ পর্যন্ত বোধ হয়। তারপর তার লেভারেজ দেখেন, তার কুক ডিস্টেন্স দেখেন, আরো যান, আরো হাঁটেন, যে আপনি দেখেন যে এই ডিএফ বেটা 1 আর 2 এর মধ্যে কি সম্পর্ক, লেভারেজ আর কুক ডিস্টেন্সের মধ্যে কি সম্পর্ক। সেখান থেকে আপনাকে যে এখানে দেখেন যে আমি দেখেন পয়েন্টগুলো লিখেছি, যে ডিএমআই ডিএফ বিটা 1, the distribution is centered around 0 with most value clustered near 0, suggesting that the few points heavily influence DMI. আচ্ছা, এজ দেখেন এই ডিএফ বিটা 2, এই যে এটা ও কি বলতেছে, এটা নিয়ে তো আমাদের প্রবলেম। এজ similar to the other DF beta plots, the majority of the values are close to 0, indicating limited influence on the age coefficient. আচ্ছা, লেভারেজটা দেখেন, most leverage values are small, but a few high leverage points exist, meaning some data points have a large influence on the model. Cook distance বলতেছে most cook distance are very small, indicating that no single observation has excessively large influence on the model. So আমরা কতভাবে এই অ্যানালাইসিসটা করতেছি।
আরো ভিজুয়ালাইজেশনে যাবেন। আপনি আরো ভিজুয়ালাইজেশন যখন যাবেন তখন আপনি দেখেন যে এই যে লেভারেজ, ডিএফ বিটা 0, 1, কুক ডিস্টেন্স, আপনি থ্রেশহোল্ডের ভ্যালু আঁকলেন। এই যে এখান দিয়ে আমি এখানে থ্রেশহোল্ডের ভ্যালুগুলো ওই যে বসাইছি, যে আপনার লেভারেজ যে একটা থ্রেশহোল্ড ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করা হয়, যে পি প্লাস 1/2 ইন্টু, তারপরে হলো যে আপনার ডিএফ বেটার থ্রেশহোল্ড ভ্যালু 2/√n। তো সেগুলি দিয়ে আমি এঁকেছি। এই যে লালগুলো হলো থ্রেশহোল্ড পয়েন্ট। সো আপনি থ্রেশহোল্ড পয়েন্টের উপরে আপনি দেখেন যে এই ডাটাগুলো আপনি অ্যানালাইজ করেন। যে লেভারেজে দেখেন ও বলতেছে, যে ও লেভারেজটা বলতেছে যে মোস্ট অবজারভেশন অফ লো লেভারেজ ভ্যালুজ বাট এ ফিউ এক্সিড দ্য থ্রেশহোল্ড, indicating some influential data points that could affect the model significance. সো এই জিনিসগুলো আপনাদের এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, এই অ্যানালাইসিসগুলো আপনাদেরকে করতে হবে। তারপরে এই যে দেখেন আপনার আরো ভালো করে আপনার রঙিন ভাবে আঁকাইছে এই যে কুক ডিস্টেন্স, এটা কোনগুলো আউটলেয়ার হতে পারে, লালগুলো আউটলেয়ার হতে পারে, পয়েন্টের নাম্বারও দিয়ে দিছে, 5 নাম্বার পয়েন্ট, 84 নাম্বার পয়েন্ট, 117 নম্বর পয়েন্ট, 229 নম্বর পয়েন্ট। এগুলিকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আপনাকে দেখেন এখানে বলতেছে যে the red bar represent observation that exceed the threshold and are considered have high cook distance value and could be significantly affect the regression. 117, 114, 458, 489, 545, এগুলি কুক ডিস্টেন্স অনেক বেশি। আর the majority of observation are below the threshold represented by the blue bars, meaning that they have little influence the model. তো আপনাকে এই ইনফ্লুয়েন্স পয়েন্টটা বের করতে হবে। এখানে দেখেন আবার এই যে যেটা কিভাবে জিনিসগুলো বের করছে, বের করে আপনারা এই যে 117, 114, 144, 414 exceed the threshold, indicating that these points have a strong influence on the intercept. ইন্টারসেপ্টে কোনটা? ডিএফ বেটা 0, যেটা ডিএফ বেটা 0 যেটা। তারপরে দেখেন এটাতে এই যে কি বলতেছে 458, 144, 200 exceed the threshold, indicating these points have a noticeable influence of A's coefficient. 117, 157, 26, 156, 114 exceed the threshold, meaning they have notable information on BIME coefficient. আপনি স্পেসিফিক্যালি পেয়ে যাচ্ছেন। তো তারপর আপনাকে ডিসিশন নেন, আপনি ওভাবে জিনিসটাকে ক্যালকুলেশন করেন, দেখবেন যে আপনার মডেল অনেক ভালো হয়ে যাবে। যে এইখানে দেখেন রেসিডুয়াল বের করা হয়েছে, রেসিডুয়াল লেভারেজ যেটা বের করা হয়েছে 156, 458, 554 have high leverage value. These points may significantly affect the regression model and their influence should be examined closely. So this is very important. So অ্যানালাইসিসটা অনেক ইম্পর্টেন্ট। আমি যখন কাউকে বলি যে আপনি ডেটাটা একটু অ্যানালাইসিস করেন, আপনি আমাকে মডেল বানায় দেখাই দিলেন, তার এফিসিয়েন্সি দেখাই দিলেন, ইট ডাজ নট মিন এনিথিং, ইট ডাজ নট মিন নাথিং। যতক্ষণ পর্যন্ত আপনি প্রপার অ্যানালাইসিস করে আমাদের কাছে যখন না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ইট ডাজ নট নাথিং। আপনি অনেক মডেল বানাতে পারেন, আপনার মডেল 97, 100% আপনার অ্যাকুরেট হতে পারে, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যানালাইসিস না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই হয়নি। কারণ আপনাকে তো আনসার করতে হবে যে তোমার এই ডাটা হলো এই, আমার মডেল হলো এই 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 করছে, তুমি দেখো
আপনার তো প্রুফ থাকতে হবে। আপনি কয়েক লাইন কোড লিখলেন, মডেল বানালেন, আর আপনি মডেল ডিপ্লয় করলেন, হয়ে গেল। সো ইজি। তো আমি আহ, আহ, গ- গত দিনে যে টাস্ক আছে সেই টাস্কটার উপরে ফিডব্যাক আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো আপনারা এই ফিডব্যাক গুলো দেখবেন যে কিভাবে আসলে অ্যানালাইসিসটা করেছি, পার্ট বাই পার্ট আপনারা একটু দেখেন। ঠিক আছে? তো এটাই ছিল আজকের ক্লাস। আমি অনেকগুলো স্লাইড নিয়েছি। আমি যদি এই ক্লাসটা যদি 300 স্লাইড দেখাতে পারতাম, মনে হতো যে এই ক্লাসটা মনে হয় একটু শেষ হয়েছে। ঠিক আছে? সো দেয়ার আর লট অফ থিংস। অনেক দ্রুত অনেকগুলো জিনিস আমাকে অনেক দ্রুত যেতে হয়েছে, অনেকগুলো পয়েন্ট আমাকে স্কিপ করে যেতে হয়েছে 2 ঘন্টার মধ্যে। তো নেক্সট যে মিটিংটা হবে, ক্লাসটা হবে, এটা একটু অ্যালগোরিদম সেন্ট্রিক হবে। তো একটু একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে ডিসিশন ট্রি তার ভিতরটা, তার একেবারে ভিতরে ঢুকবো আমি, একেবারে ভিতরে ঢুকবো। কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, ডিসিশন ট্রিটা কিভাবে কাজ করে, তার অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে। তারপরে প্রবাবলি নেট বেসটাও দেখাবো, যে এই নেট বেস গুলো কিভাবে অ্যালগোরিদম গুলো কাজ করে। আপনারা একটু আমার স্লাইড গুলো একটু পড়েন, আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব সেই অ্যাসাইনমেন্ট গুলো একটু পড়েন। পরে আপনারা নিজেরা একটু নিজেদেরকে, আমাকে বুঝ দেওয়ার দরকার নাই, আপনারা নিজেকে নিজে বুঝ দেন, তাইলেই হবে। আমি আপনার অ্যাসাইনমেন্টের উপর কোনো মার্কিংও করতেছি না, কিছুই করতেছি না, আমি শুধু ফিডব্যাক দিচ্ছি। তো আপনি আপনার নিজেকে বুঝান যে আমি এই জিনিসটুকু অ্যাটলিস্ট একটা জিনিস তো আমি বুঝছি, কুক ডিস্টেন্সটা তো বুঝছি, আমি তো জানি কিভাবে একটা ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট বের করতে হয় অ্যানালাইসিস করে। এটা বুঝতেই হবে যে আপনি বুঝছেন, পরবর্তীতে আপনি যখন কাজ করবেন তখন আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। তো আপনি আপনার নিজেকে বুঝান। আর যে কোনো অ্যানালাইসিস করলে নিচে একটা কমেন্ট লিখতে হবে যে আপনি অ্যানালাইসিসটা কি বুঝলেন, যে এখান থেকে আপনি কি ডিসিশন নিতে পারেন, এই গ্রাফ থেকে কি ডিসিশন নিতে পারেন, এই টেবিল থেকে আপনি কি ডিসিশন নিতে পারেন, সেটা আপনাকে লিখতে হবে। আদারওয়াইজ আপনারা যে টাস্ক দিচ্ছেন সেগুলো আসলে ইনকমপ্লিট টাস্ক। ঠিক আছে? মার্কিং করা যায়। তো আপনাদের যদি কারো প্রশ্ন থাকে, আর 5 মিনিট সময় আছে, করতে পারেন। অথবা আমি যদি প্রশ্নের আনসার দিতেও না পারি, হয়তো আমি আপনাদের গ্রুপে আমি প্রশ্নের আনসার দিব। তো আমি আসলে 2 ঘন্টা বেশি এটা ইয়ে করতেও চাচ্ছি না, ছেলে পেলে বিরক্ত হয়ে যেতে। জি, ধন্যবাদ আপনাকে। আর কারো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভাই অ্যাসাইনমেন্টটা তাহলে আপনি দিয়ে দিবেন, হ্যাঁ, এই এর মধ্যে আমি গ্রুপে আছি, দিয়ে দিবেন। অ্যাসাইনমেন্ট আছে। আছে, আছে, আছে। ঠিক আছে। তো আমরা প্রশ্ন আপনার উত্তর। আপনারা মানে একটু আমার স্লাইড গুলো একটু গো থ্রু করেন, যে আমি আচ্ছা কি। ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। হুম, ভাইয়া, ডিএফ পেটা দেন হচ্ছে লেভারেজ ভ্যালু, এগুলো তো মডেলের একুরেসি বের করার জন্য, তাই না? না, মানে হচ্ছে, তাহলে আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন। ঠিক আছে? এটা আনসার এখন আপনাকে দিতে গেলে আপনাকে আমার আবার 1 ঘন্টার ক্লাস নিতে হবে। আপনি জিজ্ঞেস করেন অ্যাকুরেসির জন্য কোনটা, আর আপনার আউটলায়ার বের করার জন্য কোনগুলো। আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, মেক ইট ক্লিয়ার। আচ্ছা। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আই অলওয়েজ ওয়েলকাম। আপনারা ওই গ্রুপে লিখে দেন, প্রশ্নগুলো গ্রুপে করতে পারেন। পড়ার সময় যদি প্রশ্ন আসে, প্রথমে চ্যাট জিপিটি কে যাবেন। ঠিক আছে? আমার কাছে ডাইরেক্টলি প্রশ্ন করার কোনো দরকার নেই আসলে। আপনার প্রথমে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, যদি জিপিটি যদি আনসার দিতে পারে, আপনি যদি স্যাটিসফাইড হন, দেন ইটস ওকে, যে না আমি বুঝতে পারছি। তারপর যদি বলেন যে না আমি তো বুঝতেছি না, চেষ্টা করার পরে, দেন কাম টু মি, আমি দেখি আপনাদেরকে হেল্প করতে পারি কিনা। অনেকে অনেক ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে? তো মিঠু, তাহলে আজকে সেশন আমরা শেষ করি আর কি। আজকের মতো আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা অংশগ্রহণ করছেন অনেক ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা আপনারা অংশগ্রহণ করছেন, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা গুগল ফর্ম দেবো, ফিডব্যাক ফর্ম, ওটা অবশ্যই আজকে বিকাল 4টার মধ্যে আপনারা মতামত দেবেন। হয়তো এখন প্রশ্ন করলেন না, কিন্তু লিখিত ভাবেও প্রশ্ন করতে পারেন, ফিডব্যাক ফর্মে লিখে দিতে পারেন। এছাড়াও মোস্তাক ভাই তো বলছেন যে গ্রুপেও প্রশ্ন করতে পারেন। এর বাইরেও আমরা একটা অ্যাসাইনমেন্ট দেবো, আজকে হয়তো আমরা অ্যাসাইনমেন্ট গ্রুপে দিয়ে দেবো। তো
অ্যাসাইনমেন্টটা ডেটও লেখা থাকবে যে কয় তারিখের মধ্যে আপনি অ্যাসাইনমেন্ট দেবেন। অ্যাসাইনমেন্ট অবশ্যই ডেটটা ফলো করবেন। আর নেক্সট ক্লাস কবে হবে সেটা আমরা টাইমটা গ্রুপে জানিয়ে দেবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।